প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। তো প্রিয় শিক্ষার্থী, লাইভটি ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। একটু প্লিজ প্রত্যেকেই আপনারা লাইভটি শেয়ার করবেন। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে। যে আজকের এই ক্লাসে মাত্র একটি ক্লাসে আজকের টপিকস আমরা শেষ করব, প্রোনাউন শেষ করব, অ্যাডজেক্টিভ শেষ করব এবং কনজাংশন শেষ করব। তো এক ক্লাসে ইনশাল্লাহ আপনারা 3 থেকে 4 মার্কস কমন পাবেন। তো ক্লাসটি প্রত্যেকে শেয়ার করবেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন। সব ঠিক আছে কিনা, সব ঠিকঠাক থাকলে আমরা ক্লাস দ্রুত শুরু করব। তো আমাদের ইনসেপশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট যে গাইডটি আছে সেই গাইডটির আলোকেই মূলত ক্লাস নেওয়া হচ্ছে। বইটিতে আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি, বইটা অনেক চমৎকার একটি বই পাবেন। আমরা আশা করছি যে একটা সেরা বই আপনারা পাবেন ইনশাল্লাহ। তো খুব দ্রুতই বাজারে আসবে। জয় ভাই, 8টা থেকে অপেক্ষা করছিলাম, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর আহমেদ, সাউন্ড কম মনে হচ্ছে। জি শিথিলা জাহান, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? এখন সব ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দেন, আর লাইভটি একটু শেয়ার করেন প্লিজ। একটু লাইভটি শেয়ার করেন। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। তো আপনারা লাইভটি শেয়ার করবেন। কি জি ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সবার সালামের উত্তর আমরা একসাথেই নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু আপনারা আসাদুল ইসলাম নিলয় ভাই দেখেন, এখানে টপিকস দেওয়া আছে। কোন টপিকস আজকে দেখেন, আমাদের টপিকস কিন্তু দেওয়া আছে। টপিকসে আমাদের দেওয়া আছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশনের উপর। প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশনের উপর আমাদের ক্লাস। স্যার সামনের সপ্তাহে কি পাবো বইগুলো? জি রাবেয়া বাসুরি, ওয়ালাইকুম আসসালাম। ছিল আমাদের 8টা থেকে অপেক্ষা করছে। জি থ্যাংক ইউ। আচ্ছা আরেকটু প্লিজ আপনারা আরেকটু শেয়ার দেন, সবাই শেয়ার করেন। আমরা ক্লাসটা এখনই শুরু করব। অনেক চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ। সর্বোচ্চ মাপের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, আপনারা দোয়া করবেন। জি ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান, থ্যাংক ইউ। নিশ্চুপ অভিমানী, তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসে ফিরে যাই। আমরা ক্লাস এখনই শুরু করছি। আপনাদের খাতা কলম আছে কিনা, খাতা কলম একটু সাথে নেন। আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের আর কোনো কোচিং বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ। কোচিং করে হাজার হাজার টাকা খরচ করতে হবে না। আমাদের সাথে থাকবেন, আমাদের ক্লাসগুলো করবেন, নোট করবেন এবং এক্সামগুলো দিবেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। কোনো একটি টাকা খরচ না করেও ঘরে বসে থেকে আপনারা এই সার্ভিসটি পাচ্ছেন। আপনারা টাকা সেভ করুন, আমাদের সাথে থাকুন। তো প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং কনজাংশন এই ক্লাসগুলোর উপর আমাদের, এই টপিকগুলোর উপর আমাদের ক্লাস। হামিদ সোহাগ, জি থ্যাংক ইউ ভাইয়া। ভাই কেরিয়ন, হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আসছেন, ভালো লাগলো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী খাতা কলম যাদের আছে রেডি রাখেন। খাতা কলম সাথে রাখতে হবে, খাতা কলম ছাড়া পড়াশোনা করা হবে না। আপনি আন্দাজি মোবাইল অন করে রাখলেন, লাইভে আসলেন, দেখলেন, এতে করে কিন্তু আপনার ক্লাস
ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ করতে হলে আপনাকে লিখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। এই কাজগুলো করবেন, দেখবেন আপনি সফল হতে পারবেন। তাহলে কোনো প্রকার আপনার বাহিরে প্রাইভেট করতে হবে না, করতে হবে না। ওকে, আমরা ক্লাস শুরু করি। আজকের টপিকস হচ্ছে আমাদের টপিকস হচ্ছে প্রোনাউন। আমাদের টপিকস হচ্ছে আজকে প্রোনাউন। প্রোনাউনের উপর আমাদের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে ফিরি। আমাদের আজকের টপিক হচ্ছে প্রোনাউন। আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আসলে কাকে বলে এটা আমরা এখন দেখব। প্রোনাউন হচ্ছে এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। তার মানে হলো নাউনের যা যা কাজ ঠিক প্রোনাউনের কিন্তু একই কাজ, শুধু পার্থক্য হচ্ছে নাউন যেখানে বসবে সেইখানে একই নাউনকে বারবার ব্যবহার না করার শর্তে সেই জায়গায় যে ওয়ার্ড বসে তাই হচ্ছে প্রোনাউন। যেমন এখানে দেখেন প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে, আ ওয়ার্ড দ্যাট টেক্স প্লেস মানে পরিবর্তে বসে, টেক্স প্লেস অফ নাউন ইজ কল্ড। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। বিগত সালে আসা প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2019 সালে প্রশ্নটি আসছে। আবার আরেকটি বিষয় খেয়াল করেন যে নো আর্টিকেল ইজ ইউজ বিফোর, অর্থাৎ আর্টিকেল কোথায় বসে না। আর্টিকেল মূলত প্রোনাউনের পূর্বে বসে না। তাহলে প্রোনাউন সম্পর্কে আমরা বুঝতে পারলাম, নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনকে আমরা অনেক সময় সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলে থাকি, যে পরিবর্তিত শব্দ। তাহলে নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। ওকে, প্রোনাউন 8 প্রকার আমরা জানি। প্রথম আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে 8 প্রকার প্রোনাউন বানানগুলো আমাদের খেয়াল করতে হবে। কোন প্রকার প্রোনাউনের মধ্যে কোন প্রকার ওয়ার্ডটি আছে এটা আমাদের খেয়াল করতে হবে। 8 প্রকার প্রোনাউনের মধ্যে প্রথম প্রকার প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো অ্যাট এ গ্লান্সে আমরা পার্সোনাল প্রোনাউন গুলো দেখব। পার্সোনাল প্রোনাউন গুলো কয়েকটা ভাগ আছে। তো কয়েকটি ভাগ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আবার পসেসিভ প্রোনাউন হচ্ছে দুটা ভাগ আছে, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এখানে আমরা একসাথেই দেখিয়েছি যে সাবজেক্টের জায়গায় কি কি বসতে পারে, অবজেক্টিভ হিসেবে কি কি বসতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসতে পারে, আবার পসেসিভ প্রোনাউন হিসেবে কি কি আসতে পারে। সেই সাথে এই যে পার্সোনাল প্রোনাউন গুলোর যে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় সেটা আমরা এখন দেখব। এখান থেকে অনেক প্রশ্ন আসে, যে এভাবে প্রশ্ন অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসছে যে ইটসেলফ কোন প্রকার প্রোনাউন। অনেক পরীক্ষায় কিন্তু আসছে ইটসেলফ কোন প্রকার প্রোনাউন, তারপরে হিজ, হার, দেয়ার এগুলো কোন প্রকার প্রোনাউন। এ ধাঁচের পরীক্ষাও কিন্তু প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। তো পার্সোনাল প্রোনাউনটা কয়েকটা ভাগ আমরা দেখব।
এবং এই যে পার্সন গুলোকে আমরা তিনটা ভাগ আমরা জানি, তিনটা ভাগ করা আছে, একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের মধ্যে আমরা পাই আই এবং উই, এগুলো হচ্ছে সাবজেক্টিভ হিসেবে বসে এবং অবজেক্টিভ হিসেবে বসে। এই আই উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই হচ্ছে আস। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ মি হচ্ছে মাই, আবার পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। ঠিক সেম ভাবে আস হচ্ছে অবজেক্টিভ, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং আওয়ার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন। ঠিক সেম ভাবে আমরা দেখি যে ইউ হচ্ছে সাবজেক্টিভ হিসেবেও বসতে পারে এবং ইউ অবজেক্টিভ হিসেবেও বসতে পারে। ইউ কিন্তু আবার সেকেন্ড পার্সন হিসেবে বসে তুমি এবং তোমরা হিসেবে। তুমি হলে সিঙ্গুলার অর্থে, আবার তোমরা হচ্ছে প্লুরাল অর্থে। এই দুটার আবার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ এবং ইউ, আর এই দুটার পসেসিভ ফর্ম হচ্ছে ইয়োর। আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। তো আবার দেখেন হি সি এবং দে, এগুলো হচ্ছে হি সি ইট, এই তিনটে হচ্ছে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার অর্থে বসে। আবার অন্যদিকে দে হচ্ছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল অর্থে বসে। তো হি এবং হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আবার শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। ঠিক সেম ভাবে হিমের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, আর হারের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হারেই। অন্যদিকে হিজ এবং হার্স এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আবার খেয়াল করেন ইটের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ একই ফর্ম, এবং পসেসিভ প্রোনাউন যেটা, পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ইটস, যেখানে কোনো অ্যাপোস্ট্রোফি থাকবে না। এটা একটি আপনাদের খেয়াল করি, এটা আমরা খেয়াল করি, লিখে রাখতে পারেন আপনারা। ইটস এবং এই ইটস এর পার্থক্য কি? অ্যাপোস্ট্রোফি এবং অ্যাপোস্ট্রোফি ছাড়া যেটা আছে এটার পার্থক্য কি আমাকে সেটা দেখতে হবে। যে ইটস আবার আইটি অ্যাপোস্ট্রোফি ছাড়া, এই ইটস এর পার্থক্যটাই আমাদের দেখেন, নিচে দেখেন ওয়ান্স আছে, ওয়ান্সটা কিন্তু অ্যাপোস্ট্রোফি সহ যেটা আছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু ইটস এর ক্ষেত্রে দেখেন যেটাতে অ্যাপোস্ট্রোফি নেই এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। কারণটা হলো এই ইটস অর্থ হচ্ছে ইহার, ইটস অর্থ হচ্ছে ইহার, আবার ইটস অ্যাপোস্ট্রোফি সহ যেটা আছে এটার অর্থ হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, ইট ইজ অথবা এটার অর্থ হচ্ছে ইট হ্যাজ। ওকে, এরপরে দেখেন আমরা দেখি ওয়ান ইনডিফিনিট প্রোনাউন, এই পর্যন্ত কিন্তু এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ভাগে আছে, কিন্তু আমরা ওয়ান, হু বা ইনডিফিনিট প্রোনাউনের কিছু বিষয় আমরা এখানে ব্যবহার করছি, যেগুলো ইনডিফিনিট বা ডিস্ট্রিবিউটিভ এখানে সাবজেক্ট হিসেবে বসে জন্য আমরা এগুলো ইউজ করছি, এগুলো ব্যবহার করছি। এখানে দেখেন ওয়ান এর সাবজেক্টিভ হচ্ছে ওয়ান, আবার অবজেক্টিভও কিন্তু ওয়ান, কিন্তু পসেসিভ হচ্ছে ওয়ান্স, অর্থাৎ অ্যাপোস্ট্রোফি সহ যেটা থাকবে সেইটা। আবার দেখেন হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে বা ইন্টারোগেটিভ হিসেবে হয়, তা হু হচ্ছে সাবজেক্টিভ, আবার হুম হচ্ছে কিন্তু অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে। আবার এটার পসেসিভ হিসেবে কিন্তু হুজ বসে। আবার দেখেন এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, ইজ, ইদার এবং নিদার, এগুলোর কিন্তু পসেসিভ ফর্ম হিসেবে হিজ বা হার আসে। এটা পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখন ডিটেলস ব্যবহারে যাব, ডিটেলস আলোচনায় গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন অংশে আমাদের গুরুত্বপূর্ণ কি আমরা করব। ওকে, আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন আমরা খেয়াল করি। দেখেন, খেয়াল করেন, প্রাইমারিতে প্রশ্ন আসছে 2019 সালে তৃতীয় ধাপের প্রশ্ন। তার মানে কি আগামীতে 25 সালের পরীক্ষায় যে আসবে না তার নিশ্চয়তা নেই, আসতে পারে, আসার সম্ভাবনা অনেক আছে। এখানে বলা হলো নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, তাহলে আপনাকে ফার্স্ট জানতে হবে পার্সোনাল প্রোনাউন কোনটি পার্সোনাল প্রোনাউন হিসেবে বসে। তাহলে এগুলা কিন্তু হচ্ছে পার্সোনাল প্রোনাউন, প্রোনাউনের মধ্যে এগুলা হচ্ছে নাউন, এগুলা কি আনিস, অনুপ বা কামাল, এগুলো হচ্ছে নাউন, আর প্রোনাউন কি আই, আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, আবার দেখেন এখানে পসেসিভ অ্যাডজেক্টিভের কথা বলা আছে, মনে রাখবেন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। কি বললাম? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। দেখেন প্রশ্ন আসছে
নিচের কোনটি পসেসিভ প্রোনাউন, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারে। এবং পসেসিভ প্রোনাউনের ইউজ, পসেসিভ অ্যাডজেক্টিভের ইউজ আমাদের জানতেই হবে। এগুলোর মাল্টি ইউজ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভের মাল্টি ইউজ আছে, ভ্যারাইটিজ ইউজ আছে। এই ইউজেস গুলো আমাদের জানতে হবে, আমরা পরবর্তী পার্টে আমরা পাবো। তো এখানে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটি, দেখেন দে হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, দেয়ারস হচ্ছে পসেসিভ প্রোনাউন কিন্তু, আর দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার দেখেন হুইচ ওয়ান ইজ পসেসিভ প্রোনাউন, এখানে চাইছে পসেসিভ প্রোনাউন আর উপরে বলা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ প্রোনাউন কোনটি, অপশন দেখলে আপনাকে খেয়াল করতে হবে। আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। মাইন কি? পসেসিভ প্রোনাউন। তার মানে আপনাকে পসেসিভ প্রোনাউন গুলো বুঝতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে। ওকে, আমরা এখন আসি পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্টিভ ফর্ম গুলো আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই জায়গাটি গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটি। কারণ আপনি কারেকশন যখনই যাবেন দেখবেন যে 1, 2, 3 বা 231, 123 বা 231 থেকে কারেকশন আসে, আপনার দেখলেই বুঝতে পারবেন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউন আসলে কি? যেই প্রোনাউনটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্টের জায়গায় বসে। সাবজেক্টের জায়গা কি মনে রাখবেন? সাবজেক্টের জায়গা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমরা যে এই যে পড়ি অবজেক্ট, আসলে সব জায়গায় কিন্তু অবজেক্ট হয় না, মূলত নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্ট হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, যারা খাতা কলম নিছেন আপনারা লেখেন, পড়েন, এভাবে নোট করেন। সাবজেক্টিভ অর্থাৎ মূল ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন আসে সেটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে। মূল ভার্বের পূর্বে যদি কোনো প্রোনাউন আসে সেটি কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন হবে। আবার বলছি, খেয়াল করেন, মূল ভার্বের পূর্বে, দেখেন এখানে দেওয়া আছে ভার্বের সাবজেক্ট হিসেবে যে প্রোনাউন আসে সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হতে হবে। তার মানে কি মূল ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন, আবার মূল ভার্বের পরে প্রোনাউনের কিন্তু অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী আবার বুঝেন যে মূল ভার্বের পূর্বে যে প্রোনাউন আসবে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্টিভ প্রোনাউন কয়েক জায়গায় বসে, দেখেন খেয়াল করেন। এক নাম্বার হচ্ছে মূল ভার্বের পূর্বে, আপনার খাতা কলম থাকলে লেখেন, মূল ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। এরপরে, এটা আমরা জানি এই জন্য এটা লিখলাম না, এরপরে লেখেন বি ভার্বের পরে, বি ভার্বের পরে, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। মূল ভার্বের পূর্বে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো বি ভার্বের পরে যে প্রোনাউন আসবে অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হতে হবে, অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হতে হবে। এরপরে অ্যাজ বা দেনের পরে, অ্যাজ অথবা দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। দেখেন খেয়াল করেন, অ্যাজ অথবা এই যে কম্পারেটিভ ডিগ্রি যে আছে সেই ডিগ্রির যে কনজাংশন, এই দান এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসে। ওকে, তাহলে এখন এখানে আমাদের বিষয় হলো একাধিক প্রোনাউন যদি বাক্যে আসে সাবজেক্টের জায়গায়, তাহলে একাধিক প্রোনাউন যদি বাক্যে আসে এবং সাবজেক্টের জায়গায় বসে তাহলে অবশ্যই সেটা সাবজেক্টিভ প্রোনাউন হবে। আবার ঠিক সেম ভাবে অবজেক্টের জায়গায় যদি একাধিক প্রোনাউন আসে তাহলে অবজেক্টিভ ফর্ম হবে। এখন একাধিক প্রোনাউন যখন বাক্যে আসলো, কোন প্রোনাউন আগে হবে এবং কোন প্রোনাউন পরে হবে এটা একটা বিষয়। এক্ষেত্রে মনে রাখবেন যে একাধিক প্রোনাউন যদি বাক্যে আসে এবং সাধারণভাবে বসে, যদি অপরাধ বুঝায় তাহলে অপরাধী হওয়া বুঝায়, তাহলে সেক্ষেত্রে 123 বসবে। আবার বলছি, যদি অপরাধী হওয়া বুঝায় তাহলে 123। 123 মিনস 1 তে বুঝাবে ফার্স্ট পারসন, 2 তে হচ্ছে সেকেন্ড পারসন এবং 3 তে হচ্ছে থার্ড পারসন। তার মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন অনুযায়ী বসবে। সেটা কখন? যদি দোষ স্বীকার করা বুঝায় বা অপরাধী হওয়া বুঝায়। দোষ স্বীকার করা বা অপরাধী হওয়া বুঝাইলে 123 হবে, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন এবং এরপরে থার্ড পারসন হিসেবে বসবে। ওকে, আর যদি অপরাধ না বুঝায় স্বাভাবিকভাবে বসে তাহলে প্রথমে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন হিসেবে বসবে। এখানে আর একটি বিষয় আমরা মনে রাখবো, কেন এটা হয় জানেন?
এটা মনে রাখার জন্য আমি কিছু কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন যে ইংরেজরা কিন্তু দোষ স্বীকার করলে, মানে দোষী হলে, নিজেরা যদি দোষী হয়, দোষ স্বীকার করে, সেক্ষেত্রে আগে নিজের কথা বলে, নিজেরা অপরাধ স্বীকার করে, নিজেরা সারেন্ডার করে, এরপরে সেকেন্ড পার্সন তার সাথে কে ছিল, এরপরে থার্ড পার্সন কে আছে তাকে বলা হয়। আর যদি তারা ভালো কিছু করে তাহলে কিন্তু সে নিজের গুণগান আগে করে না, যেটা বাঙালিরা করে, যেটা আমরা করি। আমরা কিন্তু সামান্য একটু উপকার করলে আমরা 10 গ্রাম বলে বেড়াই, কিন্তু তারা সেটা করে না। তারা বরং যদি ভালো কিছু করে তার সাথে যে থাকে তাকে বলে, এরপরে থার্ড পার্সন যে থাকে তাকে তার বিষয়ে বলে, এরপরে হচ্ছে নিজের বিষয়ে বলে। এই জন্য দেখেন যে ইংরেজি যেহেতু ইংরেজদের ভাষা, তো সেক্ষেত্রে তারা অপরাধ স্বীকার করলো, এই জন্য নিজের কথা আগে বললো, এরপরে তার সাথে যে আছে তার কথা বললো, এবং থার্ড পার্সন যে আছে তার কথা বললো। কিন্তু যদি স্বাভাবিক বাক্য হয় তাহলে সেক্ষেত্রে আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন অনুযায়ী বসে। এক্ষেত্রে আর একটা বিষয় আমরা মনে রাখবো, যেহেতু একাধিক সাবজেক্ট ব্যবহার হচ্ছে, অতএব ভার্বটি প্লুরাল হবে। যেমন আমরা খেয়াল করি, এখানে দেখেন অসংখ্য কোশ্চেন আসছে, এই জায়গা থেকে অসংখ্য প্রশ্ন আসছে। আচ্ছা, হুইচ ইজ রাইট, এখানে কোনটি সঠিক সেটা আমাদের বলা হলো। এখানে দেখেন ওয়েন্ট হচ্ছে ভার্ব, ওয়েন্ট হচ্ছে ভার্ব। তো ওয়েন্ট যেহেতু মেইন ভার্ব, তো মেইন ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন হবে। এটা তো মাইসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে এটা হবে না। এরপরে দেখেন এখানে ওয়েন্ট আছে এবং মাইসেলফ আছে, তার মানে এটাও হবে না। আমাদের সাবজেক্টিভ ফর্ম দরকার, আমাদের সাবজেক্টিভ ফর্ম দরকার। আবার দেখেন নাম্বার গ অপশনে দেখেন ওয়েন্টের পূর্বে আছে, হ্যাঁ দুইটাই সাবজেক্টিভ, কিন্তু ঘটনা হলো এখানে যেহেতু স্বাভাবিক অবস্থা বুঝেছে, সেজন্য তো 1 2 3 এই রুলসে বসবে না। এটা বসবে কখন, যদি অপরাধ করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝায়, সেই ক্ষেত্রে। কিন্তু এখানে হচ্ছে স্বাভাবিক বাক্য, সেজন্যই আমাদের কত দরকার, 231 দরকার। যেহেতু টু নাই, অর্থাৎ সেকেন্ড পার্সন নেই, তাহলে কি আছে আমাদের থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। তাহলে এখানে তো আগেই ফার্স্ট পার্সন দেওয়া আছে, সেজন্য এই বাক্যটিও ভুল। তাহলে অপশন ডি তে খেয়াল করেন ওই রুলসে, তাহলে আগে সেকেন্ড থার্ড পার্সন হবে, তারপরে ফার্স্ট পার্সন হবে। এজন্য সঠিক উত্তর হচ্ছে ডি। বুঝতে পারছেন কিনা একটু আপনারা কমেন্টসে জানিয়ে দেন, বুঝতে পারছেন কিনা, আপনারা ক্লাস বুঝেন কিনা। একটু ক্লাসগুলো বুঝলে তো ভালো, না বুঝলে সেটা বলবেন, প্রয়োজনে রিপিট করা হবে, প্রয়োজনে একই প্রশ্ন আবারও আলোচনা করা হবে। আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন প্রাইমারিতে আসা প্রশ্ন 2007 সালে আসছে। আমাদের এই কোর্সটা যেহেতু প্রাইমারি নিয়োগ কেন্দ্রিক, কারণ সামনে বিশাল সার্কুলার, এবং অলরেডি আপনারা জানেন যে প্রধান শিক্ষকের পরীক্ষা হয়তো ডিসেম্বরে হবে, আবার সহকারী শিক্ষকেরও সার্কুলার আসতেছে। সেজন্য আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রাইমারি বেস, অর্থাৎ প্রাইমারিতে কিভাবে প্রশ্ন আসতেছে, কিভাবে আসে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা ভালো কিছু করতে পারেন। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। তাহলে সেম ভাবে ওয়ার, নর, ইদার অর, নিদার নর, এখানেও দেখেন, তো এখানে একাধিক প্রোনাউন আসা মানে আমাদেরকে সে হিসেব করেই আনসার করতে হবে। তার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি অপরাধ বুঝায় তাহলে সেটা, আর অপরাধ না বুঝাইলে একটা, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে অপরাধ বুঝাইলে একটা বিষয়, আর অপরাধ না বুঝাইলে আমাদের আরেকটি বিষয়। তো এখানে আরেকটি বিষয় আমি বলছিলাম যে একাধিক প্রোনাউন যেহেতু বাক্যের সাবজেক্ট হচ্ছে, তার মানে আপনাকে অবশ্যই ভার্বটি প্লুরাল ব্যবহার করতে হবে, আমাকে ভার্বটি কি করতে হবে, প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে অপশনে যেটা আমাদের প্লুরাল আছে সেটা রাইট করতে হবে, কিন্তু এই অপশন দেখেন এটা হলো ভুল, কারণ হচ্ছে এখানে ওয়াজ ব্যবহার করা আছে, এখানে বাক্যে হবে না। এবং অপশন এখানে আমাদের বিষয়টা হলো 231 করতে হবে, কারণটা হলো এটা দ্বারা কোনো অপরাধ করা বুঝাচ্ছে না। আমি অথবা তুমি, অথবা আমি অথবা তুমি সেখানে আসো, এরকম বুঝাচ্ছে, এরকম বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু হ্যাড কেন হলো, মানে হ্যাড কেন হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা হলো এখানে হওয়া এবং থাকা ভার্বের বিশাল একটা ব্যবহার আছে, হওয়া এবং থাকা ভার্ব। হওয়া সেখানে যাওয়া এরকম বুঝাচ্ছে, কিন্তু এখানে থাকা, হ্যাভ ভার্বটা কিন্তু থাকা অর্থে ব্যবহার হয়। মনে রাখবেন বি ভার্ব এবং
বি ভার্বের পরে যদি কোনো ভার্ব না থাকে, অর্থাৎ বি ভার্বটি যদি একাই বসে তাহলে সেটা হওয়া অর্থ দেয়। আবার হ্যাভ ভার্বটি যদি একাই বসে, এরপরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে কিন্তু সেটা থাকা অর্থ দেয়। তো এখানে যেহেতু হ্যাড এর পরে অন্য ভার্ব নেই, তার মানে এখানে থাকা বুঝেছে, এই জন্য এটা কিন্তু ভুল। আবার দেখেন এখানে হ্যাড বিন অর্থ ব্যবহার করা হলো, যেটাও আসলে রাইট হবে না এখানে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ার। কেন ওয়ার ব্যবহার করলাম? একাধিক প্রোনাউন ব্যবহার করার কারণে হওয়া অর্থ দিচ্ছে, অর্থাৎ সেখানে যাওয়া অর্থ দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে রাইট। আচ্ছা, এরপরে দেখেন পরের প্রশ্ন দেখেন, 12 নম্বর কোশ্চেন দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই কারেকশন দিয়েই তো ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। এখানে দেখেন প্রেজেন্ট, অর্থাৎ আপনাকে শর্টকাটে কিভাবে দ্রুত উত্তর করবেন, এটি কিন্তু বিশাল একটা কৌশল। এই কৌশল যদি আপনি ফলো করতে না পারেন, উত্তর করতে যদি দেরি করেন, তাহলে তো সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর সব প্রশ্নের উত্তর দিতে না পারা মানে আপনি অলরেডি মাইনাস হয়ে যাবেন। তাহলে আমাদের কি করা দরকার? আপনাকে আগে বুঝতে হবে কিভাবে সহজে দ্রুত উত্তর করতে পারেন, এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। তাহলে দেখেন বাক্যতে বলা হলো প্রেজেন্ট, তার মানে এটা দ্বারা অপরাধ করা বুঝাই নেই, স্বাভাবিক অবস্থা বুঝাইছে। তো স্বাভাবিক অবস্থা বুঝানো মানেই হলো আমাদের কত দরকার? 231। কত দরকার? 231। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে অপশন এ তে দেখেন প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা তো হবে না, কারণ হলো এটা দ্বারা অপরাধী বুঝাচ্ছে। এখানে আমাদের বাক্যে অপরাধ বুঝাচ্ছে না, বরং উপস্থিত হওয়া বুঝাচ্ছে। তাহলে বি অপশনে দেখি ইউ, হি এন্ড আই, তার মানে এখানে তিনটা প্রোনাউনে আছে এবং সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন অনুযায়ী আছে। আবার ভার্বটি প্লুরাল করা আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ, বি। আবার দেখেন সি অপশন কেন হলো না? এখানে খেয়াল করেন, এখানে এম দেওয়া আছে, আসলে আই এর জন্য কিন্তু এম বসে। এখানে যেহেতু একাধিক প্রোনাউন আছে, তার মানে আমাদের প্লুরাল করতে হবে, এখানে সিঙ্গুলার, এজন্য এটা হয়নি। তাহলে অপশন ডি তে আমরা খেয়াল করব, প্রথমে থার্ড পারসন দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে? সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এটা হবে না, কারণ আমাদের প্রথমে সেকেন্ড পারসন দরকার, তারপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন, এই জন্য এটাও ভুল। তাহলে এভাবে যখন আপনি শর্টকাটে উত্তর করতে পারবেন, তার মানে দ্রুত উত্তর করতে পারার অর্থটাই হলো আপনি কিন্তু পাবেন, বা আপনি অনেক বেশি আনসার করতে পারবেন। এজন্য আপনাকে এই জিনিসগুলো, ট্রিকগুলো ফলো করতে হবে। কোনটি রাইট এইটা খোঁজার থেকে আগে দেখেন কোনটা রাইট না, অর্থাৎ কোনটা ভুল। ভুল আইডেন্টিফাই করেন, যখন ভুল আইডেন্টিফাই করতে পারবেন তখন কিন্তু আপনি রাইটটিও বের করতে পারবেন। ওকে, আপনারা কি ক্লাস বুঝতেছেন কিনা বলেন তো? একটা কাজ করতে পারেন, এখানে প্রশ্ন দেখার সাথে সাথেই যে উত্তর করারও চেষ্টা করবেন। জি, থ্যাংক ইউ। নিশ্চুপ অভিমানী, ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। সবুজ সরকার, থ্যাংক ইউ স্যার। প্রাইমারির বইটা কখন পাবেন? হ্যাঁ, প্রাইমারির জন্য বইটা খুব দ্রুতই পাবেন ইনশাল্লাহ। আর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আর বইটি হাতে পাওয়া মাত্রই আমাদের ক্লাসগুলো আরো চলতেই থাকবে এবং পরীক্ষা চলতেই থাকবে। বইটা নিবেন আর পরীক্ষা দিবেন, কোনো কোর্স করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনার হাজার হাজার টাকা সেভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন 13 নম্বর কোশ্চেনে আমরা দেখি, দেখেন উত্তর করতে পারবেন, আপনারা ইজিলি উত্তর করতে পারেন। এখানে কিন্তু গিলটি আছে, দেখেন খেয়াল করেন, গিলটি মানে অপরাধী, দোষী। তাহলে অপরাধী বা দোষী বুঝেছে, তার অর্থটাই হলো 123 আমাদের দরকার। কত দরকার? 123। দেখেন তাহলে অপশনে কোনটা 123 আছে, সেটা উত্তর হবে। এটা সেকেন্ড পারসন দিয়ে শুরু আছে, এটা হবেই না। এরপরে এটাও সেকেন্ড পারসন, এটা হবে না। তারপরে ডি তে দেখেন, ডি অপশনে দেখেন আগে থার্ড পারসন দিয়ে শুরু আছে, তার মানে এটা হবে না। এটা তাহলে উত্তর কি হবে? উত্তর গ। কেন হবে? এখন দেখেন কেন হবে। প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সেই সাথে ভার্বটি প্লুরাল আছে। কেন হলো এটা? কারণ এখানে গিলটি অপরাধী বা দোষী বুঝাচ্ছে, এখানে অপরাধী বা দোষী বুঝাচ্ছে, এজন্যই কি উত্তর? সি উত্তর। তাহলে এভাবে কিন্তু দ্রুত উত্তর করতে হবে, এভাবে দ্রুত উত্তর করবেন। যত দ্রুত উত্তর করতে পারবেন তত আপনি গেইনার হতে পারবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখন 13 নম্বর কোশ্চেনে আমরা দেখি, মাই ফ্রেন্ড এন্ড ড্যাশ স্টাডিং টুগেদার ডিউরিং হলিডেজ। এখানে খেয়াল করেন যে এখানে যেহেতু স্টাডি মূল ভার্ব, তাহলে মূল ভার্বের পূর্বে আমাদের কি দরকার? সাবজেক্টিভ প্রোনাউন দরকার। কি দরকার? মূল ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম দরকার। তাহলে অপশনগুলোতে কোনটা সাবজেক্টিভ ফর্ম সেটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে অপশনগুলোতে খেয়াল করেন, অপশনে খেয়াল করেন সাবজেক্টিভ প্রোনাউন আই মাই সেলফ, এরপরে মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, এরপরে নান অফ দোজ,
তার মানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যে আমার ফ্রেন্ড এবং আমি, এটা স্টাডি করা বুঝেছে, তার মানে হলো স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্য হলে আমাদের প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন দরকার। তো তাহলে মাই ফ্রেন্ড এটা কিন্তু থার্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন নেই তার মানে সেকেন্ড পারসনের হিসাব বাদ। তাহলে সেকেন্ড পারসন বাদ দেন, সেকেন্ড পারসন বাদ দিয়ে আগে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন অনুযায়ী আনসার করতে হবে। তাহলে থার্ড পারসন কি? মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি কিন্তু না, আমার বন্ধু, তার মানে এটা থার্ড পারসন। এরপরে ফার্স্ট পারসন দরকার, ওয়ান দরকার, তাহলে অপশন ক হচ্ছে ওয়ান। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা এভাবেই পাবো। এভাবে পড়েন, এভাবে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে সম্ভব। আচ্ছা, আপনারা বুঝতেছেন ক্লাস বুঝতেছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার কিছু থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, এখন আমরা দেখব অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন মানে মূল ভার্বের পরে বসবে। দেখেন, অবজেক্টিভ প্রোনাউন মানে হচ্ছে কয়েক জায়গায় বসে। দেখেন, অবজেক্টিভ প্রোনাউন প্রথম হচ্ছে, আমি একটু আগেই আপনাদের দিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে এই অবজেক্টের জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ভালো করে বুঝেন, অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, এটা প্রথম কথা। অবজেক্টিভ প্রোনাউন বসবে মূল ভার্বের পরে, প্রিপজিশনের পরে। আবার বলছি, মূল ভার্বের পরে, প্রিপজিশনের পরে, লেটের পরে, এই তিন জায়গায় অবজেক্টিভ ফর্ম হবে। কি কি বললাম? এক হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে, এখানে বলা হলো প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। কি বললাম? প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে, মূল ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে। কোথায় হবে? মূল ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে। এরপরে লেট দিয়ে শুরু হলে সেখানে অবজেক্টিভ প্রোনাউন হবে। আবার বলছি, লিখে রাখেন, এক, যে সকল প্রোনাউন অবজেক্টিভ ফর্ম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এগুলোই আমি দেখা যায় বিশেষ অরাকলে ক্লাস নেই, এগুলোই ক্লাস নিচ্ছি। যারা আমার স্টুডেন্টরা ক্লাস করতেছেন তারা জানেন যে এগুলোই আসলে হাজার হাজার টাকা ফি দিয়ে এগুলোই অনলাইন অফলাইনে পড়ানো হয়, অফলাইনে এগুলোই পড়ানো হয়। তো আপনি সেখানে হাজার হাজার টাকা বাদে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্লাসগুলো করতে পারতেছেন, প্র্যাকটিস পাবেন, ক্লাস করতে পারবেন, এক্সাম দিতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে তিন জায়গায় অবজেক্টিভ প্রোনাউন হয়। সাবজেক্টিভ প্রোনাউন বলছি চার জায়গায়। সাবজেক্টিভ মূল ভার্বের পূর্বে, তারপরে বলছিলাম বি ভার্বের পরে, এরপরে বলছিলাম অ্যাজ এর পরে, এরপরে বলছিলাম ডানের পরে। তাহলে চার জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন হয়। ঠিক সেম ভাবে অবজেক্টিভ প্রোনাউন হয় তিন জায়গায়। অবজেক্টিভ ফর্ম গুলো, অবজেক্টিভ যেই পার্সোনাল প্রোনাউন গুলো আছে সেগুলোর অবজেক্টিভ ফর্ম হয় তিন জায়গায়। এক হচ্ছে মূল ভার্বের পরে, দুই হচ্ছে প্রিপজিশনের পরে, তিন হচ্ছে লেটের পরে। লেটেও মূল ভার্ব, সেই হিসেবে লেটের পরে বসে। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল গুলো দেখি, বিগত সালের প্রশ্নগুলো, এক্সারসাইজ গুলো দেখি। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করি, যদি অপরাধ করা বুঝায় তাহলে 1, 2, 3 অনুযায়ী অবজেক্টিভ ফর্ম হবে। আর যদি অপরাধ না বুঝে স্বাভাবিক অবস্থায় বুঝায় তাহলে 231 হিসেবে অবজেক্টিভ প্রোনাউন গুলোই বসবে। ওকে, দেখেন নিবন্ধনের প্রশ্ন, মানে সরি, প্রাইমারি বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক, প্রাইমারি প্রশ্ন আসছে 2015 সালে। আমরা প্রাইমারি প্রশ্নগুলোকে বেশি বেশি হাইলাইটস করব, কারণ আমাদের কোর্সটাই হচ্ছে প্রাইমারি কেন্দ্রিক এবং বাংলাদেশের সবচেয়ে বড় চাকরিগুলোর মধ্যে প্রাইমারি অন্যতম। প্রথম হচ্ছে নিবন্ধনের পরীক্ষা, এরপরে হচ্ছে প্রাইমারিতে একেবারে বিশাল অঙ্কের ক্যান্ডিডেটদের জব হয়ে যায়, বেকারত্ব দূর হয়ে যায়। ওকে, তো আচ্ছা, এখানে দেখেন বিটুইনটা কি? প্রিপজিশন। তো প্রিপজিশন যেহেতু আসছে তাহলে আমাদের কি দরকার? অবজেক্টিভ প্রোনাউন দরকার। তাহলে এখানে দেখেন আই সাথে আছে, যদি একই প্রোনাউন মানে অ্যান দ্বারা হয় অথবা কমা দিয়ে ডাবল গ্যাপ থাকে, সেক্ষেত্রে মনে রাখবেন একটা অংশ ভুল মানে পুরো অংশই ভুল। তাহলে আই এখানে ভুল, এটা হবে না। এখানেও আই আছে, এটা হবে না। তাহলে ইউ যেমন সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো হয়, এবং মি তো অবজেক্টিভ ফর্ম, এখানে মি আগে ব্যবহার করা আছে, এই জন্য কিন্তু এটা হবে না। কারণ আমাদের স্বাভাবিক বাক্যগুলো আমাদের দরকার হচ্ছে 231। কত দরকার? 231। যেহেতু এখানে থার্ড পারসন নাই, আগে সেকেন্ড পারসন তারপরে ফার্স্ট পারসন অনুযায়ী বসবে, তাহলে উত্তর আমরা পাবো গ। কি পাবো? গ। এরপরে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 12তম বিসিএস আছে, আর মনে রাখবেন বিসিএস এর প্রশ্ন মানে সকল চাকরির জন্য 100% গুরুত্বপূর্ণ। আচ্ছা, লেটের বাক্য আছে, আমরা জানি লেটের পরে কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, আরেকটা বিষয়, যদি আপনি দেখেন যদি অপরাধ
করা বোঝায় তাহলে কি হবে 123, 1 2 3 অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন অনুযায়ী হবে। আর যদি অপরাধ না বোঝায় তাহলে কি হবে 231, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন। তাহলে এখানে লেটের বাক্য আসছে, লেটের বাক্য আসা মানে চোখ বন্ধ করে আপনাকে মনে রাখতে হবে, এরপরে অবজেক্টিভ প্রোনাউন হবে। তাহলে অপশন এ তে দেখেন ইউ অবজেক্টিভ সাবজেক্টিভ দুটাই হয়, কিন্তু দেখেন হি যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন করা আছে তার মানে এটা ভুল। এবার এরপরে দেখেন খ অপশন, দেখেন এখানে হি আছে তার মানে কোনো কথা নেই, এটা ভুল, ওটা মাইনাস। এরপরে দেখেন অপশন সি তে আমরা দেখবো ইউ সাবজেক্টিভ অবজেক্টিভ দুটাই হয় এবং দেখেন হিম অবজেক্টিভ ব্যবহার করা আছে, তার অর্থটা হলো আমাদের আগে সেকেন্ড পারসন দরকার, তারপরে থার্ড পারসন দরকার। এজন্য সঠিক উত্তর হচ্ছে গ। আবার দেখেন এই ঘ কেন হবে না, এখানে হিম হচ্ছে অবজেক্টিভ, ইউ হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে 231 তো ফলো হলো না, সেজন্য এটাও ভুল, আগে যেহেতু থার্ড পারসন আছে এজন্য গ অপশনটি রাইট। এরপরে আমরা দেখি লেট দিয়ে বাক্য আছে, লেট মানেই অবজেক্টিভ প্রোনাউন হবে, যেটা সাবজেক্টিভ আছে সেটাকে আউট করে দিবেন। আর একটা হলো যেখানে দেখবেন আপনার কি আছে, অপরাধ করা বুঝাচ্ছে কি না আর সাধারণ বাক্য কিনা, এটা বিষয়। তাহলে লেটের বাক্যে এখানে গো দেয়া আছে, যেহেতু স্বাভাবিক বাক্য আছে তার মানে আগে কি হতে পারে না, এটা হবে না, ক হবে না, কেন হবে না, না হওয়ার কারণটা হলো, তো এখানে আগে সেকেন্ড পারসন হবে, পরে থার্ড পারসন হবে। তারপরে দেখেন খ হবে না কারণ এখানে সি ব্যবহার করা আছে যেটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা হবে না, আমাদের লেটের পরে অবজেক্টিভ প্রোনাউনের দরকার। ওকে, এরপরে দেখেন ইউ এন্ড সির ক্ষেত্রেও দেখেন এখানে সাবজেক্টিভ ব্যবহার করা আছে, এই জন্য এটা হবে না। তাহলে অপশন ঘ তে আমরা দেখবো, অপশন ডি তে ইউ হচ্ছে অবজেক্টিভ এবং হারও হচ্ছে অবজেক্টিভ, আগে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন অনুযায়ী বসবে। এরপরে 18 নম্বর কোশ্চেন দেখি, ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি টেল ড্যাশ টু কল ব্যাক লেটার। তো এখানে খেয়াল করেন, এখানে ভালো করে খেয়াল করবেন, এখানে যে ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি টেল, এখানে 2025 সালে আসা একটা কৃষি মানে কৃষি কর্মকর্তায় আসা প্রশ্ন। এখানে যেহেতু মূল ভার ব্যবহার করা আছে, মূল ভার ব্যবহার করা আছে, তার আগে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেইটা হচ্ছে যে এনিবডি নোবডি, এনিবডি নোবডি, তো এনিবডি নোবডি নাথিং এগুলো কিন্তু ইনডিফিনিট প্রোনাউন, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের কারণে ইনডিফিনিট প্রোনাউনের পরে যদি কোনো পসেসিভ ফর্ম আসে তাহলে কিন্তু সেটা হয় কি, সেটা হচ্ছে হিজ বা হার ব্যবহার করে। আর এনিওয়ানটার কারণে কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরকম যদি ইনডিফিনিট থাকে তাহলে তারপর সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এনিবডি দ্বারা কাকে বোঝানো হলে এটা কিন্তু একটা মূল ফ্যাক্ট। যদি আপনি হার ব্যবহার করেন তার মানে কি মেয়েকে বুঝাচ্ছে, হিম ব্যবহার করলে ছেলেকে বুঝাচ্ছে, হিম ব্যবহার করলে ছেলেকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু হার ব্যবহার করলে মেয়েকে ব্যবহার করছে, কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই ছেলে না মেয়ে। আবার মি ব্যবহার করলেও এখানে কিন্তু যদি সাবজেক্টিভ ফর্ম থাকতো তাহলে সেই সাবজেক্টের অবজেক্টিভ হতো, এখানে যেহেতু উভয়কেই বুঝাচ্ছে মানে যে কেউ ওখানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এটা নিউট্রাল জেন্ডার, যে কেউ, সেজন্যই দেমটা অ্যাপ্রোপ্রিয়েট, এই বাক্যে দেম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দেমের মধ্যে হারও হতে পারে হিমও হতে পারে, হারও হতে পারে হিমও হতে পারে। এখানে মূল বিষয় কিন্তু দেখেন এনিবডি, যে কোনো, যে কেউ, যেহেতু যে কেউ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সেজন্যই কিন্তু দেমটা এখানে এই বাক্যে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপরে আসেন পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা একটু আগেই জানছি, যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন গুলো আমাদের খেয়াল করতে হবে। পসেসিভ কেন ব্যবহার হয়, পসেসিভটা ব্যবহার করা হয় পসেসিভ অ্যাডজেক্টিভের কাজেই। মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় কি বসবে, নাউন বসবে, সবসময় কি বসবে, নাউন বসবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। কেন নাউন বসে জানেন, নাউন বসার কারণটা হলো অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত হলো নাউন প্রোনাউনকে কিন্তু বর্ণনা করতে হবে। তো মাই, আওয়ার, হিজ, হার এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো আপনি একাই কিন্তু বলতে পারেন না যে মাই,
তার মানে এরপরে একটা নাউন আনতেই হবে। এরপরে যদি আপনি বলেন ইওর, তার মানে এরপরে কি আনতে হবে, একটা নাউন ব্যবহার করতেই হবে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হয় সাবজেক্ট অনুযায়ী, এগুলো যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে, সাবজেক্ট অনুযায়ী পসেসিভ প্রোনাউন হয়। এখানে দেখেন চাইল্ড, এটা কিন্তু সিঙ্গুলার অর্থে আসছে এবং কমন নাউন। কি নাউন? কমন নাউন। এই কমন নাউনের কারণে এই চাইল্ড দ্বারা কি বোঝায়? কমন নাউন। এর পসেসিভ ফর্ম কি হবে? ইটস। কি বললাম? এর পসেসিভ ফর্ম হবে আমাদের ইটস। কারণ কি, যেগুলো ইতর জাতীয় বিষয় বোঝায়, অর্থাৎ যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, এরকম বিষয় বোঝানো মানে এগুলো হচ্ছে এগুলোর পসেসিভের ক্ষেত্রে আমরা ইটস ব্যবহার করে থাকি। তো এখানে নাম তো হবে না, হিজ, যেহেতু ছেলে মেয়ে নাকি এটা বোঝা যাচ্ছে না, সেজন্য হিজ হবে না, হারও সেজন্য হবে না। এক্ষেত্রে পসেসিভ কেস হবে কি? ইটস। দেখেন প্রিয় শিক্ষার্থী, পরীক্ষা কিন্তু আসছে 2019 সাল প্রাইমারিতে আসা প্রশ্ন। তো প্রাইমারির প্রশ্ন মানে মহা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা বুঝতেছেন কিনা কিছু কিছু বাক্যের? ও আচ্ছা আচ্ছা, মিনিং গুলো বলে দিয়েন স্যার প্লিজ। জি, থ্যাংক ইউ। একটু সবাই কমেন্টস করলে ভালো লাগবে, তাহলে বোঝা যাবে যে আপনারা পড়াগুলো বুঝতেছেন, নোট করতেছেন, শিখতেছেন। আর যদি কমেন্টস না করেন তার মানে মনে হচ্ছে যে আপনারা পড়ার প্রতি অ্যাক্টিভ নন। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করে, যদি কখনো চাইল্ডের পরিবর্তে চিলড্রেন আসে, প্লুরাল হয়, তখন কিন্তু পসেসিভ কেস আমরা দেয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব? দেয়ার। ওকে, এরপরে আসি আমরা 20 নম্বর কোশ্চেনে, যে শি ইনসিস্টেড অন। এখানে কয়েকটি বিষয় আছে এই বাক্যের মধ্যে আমরা পাবো। এক হচ্ছে ইনসিস্টের পরে প্রেপোজিশন অন বসে। কি বললাম? প্রেপোজিশনের পরে অন বসে, ইনসিস্ট অন। আচ্ছা, এরপরে দেখেন ইনসিস্ট অন, এরপরে দেখেন লিভিং, অর্থাৎ এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, মানে কি জেরান করা হয়েছে। কেন জেরান করা হলো? একটু আগে আমি বললাম পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু সব সময় নাউন বসে। কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যেহেতু নাউন বসে, তার মানে আমরা এই ভার্বটা, কোনো ভার্ব আসলে, পসেসিভের পরে কোনো ভার্ব আসলে আমরা নাউন করব, ভার্ব প্লাস আইএনজি করব। আচ্ছা, আরেকটা বিষয়, উল্টে পাশে যদি দেখি, নাউনের পূর্বে কি বসতে হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে হবে। তাহলে অপশনে আমরা এখন দেখব হি হচ্ছে সাবজেক্টিভ, এটা হবে না। হিম হচ্ছে অবজেক্টিভ, এটা হবে না। হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, এটাও হবে না। তার মানে আমাদের কি হতে হবে? হিজ হতে হবে। কেন হিজ হতে হবে? কারণ এটা হচ্ছে লিভিংটা নাউন, অর্থাৎ জেরানটা নাউন। তো নাউনের আগে আমাদের কি দরকার? পসেসিভ অ্যাডজেক্টিভ দরকার। কি দরকার? পসেসিভ অ্যাডজেক্টিভ দরকার। এর জন্য সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, এরপরে দেখেন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেকশন আমরা দেখি এখানে নিবন্ধনে আসা প্রশ্ন, এখানেও ঠিক সেম প্রশ্ন। ইনসিস্টেড এর পরে মনে রাখবেন প্রেপোজিশন কি বসে? ওয়ান বসে, ইন কখনো বসে না। তাহলে অপশন এ তে দেখেন ইন আছে, ইন তো আর কোথায় আছে? এখানে ফর আছে, এটা ভুল। এখানে প্রেপোজিশন ব্যবহার করা হয়নি, তার মানে এটা ভুল। তাহলে দেখেন কত ইজি, যদি বুঝতে পারেন আনসার করতে 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ডও আনসার করতে সময় লাগবে না। তাহলে ইনসিস্টের পরে ওয়ান ব্যবহার করা হলো এবং ইনসিস্টের পরের ভার্বটা কি হবে? জেরান্ড হবে। ইনসিস্টের পরে এটা হচ্ছে কি হবে? জেরান্ড হবে, ইনসিস্ট অন। এরপরে আমরা আসি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা মনে রাখবেন, পসেসিভ প্রোনাউনটার পরে আর কোনো নাউন বসে না। কারণটা কি? আমি আপনাদের কথা বলি, একটা বিষয় বলি। আমি যদি বলি মাইন, মাইন সমান সমান মনে রাখবেন মাই প্লাস নাউন, মাই প্লাস নাউন। অর্থাৎ পসেসিভ প্রোনাউন যেগুলো, মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, এই যে পসেসিভ প্রোনাউন গুলো আছে, যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলোর মধ্যে পসেসিভ অ্যাডজেক্টিভও আছে প্লাস নাউন আছে। পসেসিভ অ্যাডজেক্টিভও আছে, নাউন আছে। কোন নাউন আছে? ওই বাক্যে যে নাউনটা ব্যবহার করা হয় সেই নাউনটাই দেওয়া আছে। ওই বাক্যে যে নাউন ব্যবহার করা হয় সেই নাউনটাই দেওয়া আছে। এখানে খেয়াল করি আমরা এই প্রশ্নে, যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করলো, সে তার কাজ করে। আই মাইন, আমিও করি। তো এখানে দেখেন আমিও করি, তার মানে কি এই মাইনের ভিতর দা ওয়ার্কটাও কিন্তু আছে। অর্থাৎ আগের বাক্যে যে নাউনটা আছে সেই নাউনটা কিন্তু
ওই মাইন অর্থাৎ মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এর ভিতরেও আছে। তো তাহলে এখানে মূলত প্রশ্ন চাওয়া হয়েছে যে মাইনটি কোন প্রকার প্রোনাউন। তার মানে অপশন গুলোতে দেখেন এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, যেটা মালিকানা অর্থে ব্যবহার করা হয়, মালিকানা বুঝায়, কোনো কিছুর অধিকার হওয়া বুঝায়। আচ্ছা, এরপরে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটি রুলস আমি শেখাই, এইখান থেকে প্রশ্ন আসে, মনে রাখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ যদি বাক্যে আসে এবং মানে কি বলে যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি বাক্যে আসে এবং তুলনা করা বোঝায়। তুলনা করা মানে দেখেন কম্পারেটিভ ডিগ্রি এবং দান বোঝাইছে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি আসে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বাক্যে আসলো এবং তুলনা করা বোঝালো, তার মানে হলো অপর অংশে পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কেন করতে হবে জানেন? কারণ হলো এখানে যেহেতু পসেসিভ ব্যবহার করা হয়েছে, অতএব এখানেও পসেসিভ ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু প্রোনাউনের কাজ হলো একই নাউনকে বারবার ব্যবহার না করার শর্তে যেখানে অন্য প্রোনাউন নিয়ে আসতে হয়, যে ওয়ার্ড নিয়ে আসতে হয় সেটা আনতে হবে। তো এখন যদি আপনি বলেন ইওর শুজ আর বিগার দান মাই শুজ, তাহলে তো হবে না, কারণ শুজ এখানে আছে, সেই শুজ যদি আবার ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা রাইট হবে না। সেজন্য আমাদের এমন একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে যার ভিতরে আগের নাউনটিও উল্লেখ থাকবে পরোক্ষভাবে, তাহলে সে ধাঁচের শব্দটি উত্তর হবে। তাহলে এখানে যেহেতু দেখেন আগে পসেসিভ ফর্ম আছে, অবশ্যই পরে পসেসিভ হবে, তাহলে মাই হবে না, মাইয়ের পরে যদি একটা নাউন দিতাম তা হতো না, কারণ ওই নাউন তো আগে আছে, সেই নাউন তো ব্যবহার করা যাবে না। এখানে অবজেক্টিভ হবে না, এরপরে আমাদের এখানে সাবজেক্টিভ হবে না, কারণ আগে পসেসিভ আছে, পরেও পসেসিভ ফর্ম হতে হবে। তাহলে পসেসিভটা আমরা জানি দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর আমরা পাবো মাইন। মাইন মানেই মাই শুজ, মাইন মানে কি মাই শুজ। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কি বললাম যে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ এবং নাউন বাক্যের সাবজেক্ট হয় এবং তুলনা করা বোঝায়, তুলনা করা বুঝাইলে অপর অংশ পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে, তবে সেটা পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। ওকে, আপনারা বুঝতেছেন কিনা বলেন তো, বলেন বলেন, কথা বলেন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এখন আমরা দেখব যে প্রোনাউন গুলো দ্বারা সেলফ বা সেলফ যুক্ত বোঝায়, যে প্রোনাউন গুলো কি সেলফ বা সেলফ যুক্ত হয় সেগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই বোঝায়, একজনকে বোঝায়, তাহলে সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সেই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি দেখেন, এখানে খেয়াল করেন, মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফস, আওয়ার্স, ইয়োর সেলফস। এখানে একটা বিষয় খেয়াল করবেন, সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ, সিঙ্গুলারের ক্ষেত্রে কি ব্যবহার হয় সেলফ, আর প্লুরালের ক্ষেত্রে সেলফস, ভিইএস। এখানে দেখেন মাই যেহেতু সিঙ্গুলার এজন্য সেলফ হলো, কিন্তু আওয়ার শব্দটি হচ্ছে প্লুরাল এজন্য সেলফস হলো। বুঝতে পারছেন কিনা? ইয়োরটা সিঙ্গুলার এজন্য ইয়োর সেলফ, কিন্তু ইয়োরটা আমরা আবার প্লুরাল যদি ধরি তাহলে ইয়োর সেলফস হলো। তাহলে আবার দেখেন দে, দেম, দেমটা হলো প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে এখানে কি হবে দেম সেলফস, দেম সেলফস, যেমন এখানে আছে দেম সেলফস, দেমটা হচ্ছে প্লুরাল সেই জন্য সেলফস ব্যবহার করা হলো। তাহলে পরীক্ষায় কিন্তু ইট সেলফ দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার ইট সেলফ থেকে প্রশ্ন আসছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, একই ব্যক্তি হয়, সেটাই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেই ক্ষেত্রে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এই ক্ষেত্রে একটা বিষয় আপনারা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকটি ভার্ব আছে, কয়েকটি ভার্ব আছে যে ভার্বের পরে, যে সকল ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হতে হবে। এখান থেকে কারেকশনে প্রায় প্রশ্ন আসছে এবং অসংখ্যবার আসছে। সেই ভার্বগুলো মনে রাখবেন, কিল, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, এনজয়, এনজয়, ইন্ট্রোডিউস। এই ভার্বগুলো যখন আমরা কোনো বাক্যে পাবো, তাহলে তারপরে আমাদের সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কি করতে হবে? সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আমার সাথে আপনারা পড়েন, কিল, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, এনজয়, ইন্ট্রোডিউস, এগুলো থেকে প্রায় প্রশ্ন আসছে
এবং এটা থেকে এটা পড়েন। এই ভার্ব কয়টি আপনারা 2 বার পড়ে ডান লেখেন। ভার্ব কয়টি আপনারা 2 বার পড়ে ডান লেখেন। ভার্ব কয়টি আপনারা 2 বার পড়েন এবং ডান লেখেন। আমার মিসেস তার ছেলেকে নিয়ে ক্লাস করতেছে, আমার অনলাইন ক্লাস। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কি বলতেছিলাম, এই ভার্ব কয়টা আপনারা পড়েন এবং ডান লেখেন। 2 বার পড়ার পরে ডান লিখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নটি অসংখ্যবার আসছে। এই প্রশ্নটি, এই সেন্টেন্সটি অসংখ্যবার কারেকশন হিসেবে আসছে। অসংখ্যবার কারেকশন হিসেবে আসছে। পরে ডান লেখেন, পড়েন এবং ডান লেখেন। পড়া হতে হবে, বিনা পয়সায় আপনারা ইংরেজি শিখবেন। 1 টাকা আপনাদের খরচ করতে হবে না ইনশাল্লাহ। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের শেখাবো। আমি মানুষ মাত্রই তো ভুল। আমি যা জানি তাই আপনাদের শেখাবো। আপনারা শুধু পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, পড়াশোনা করবেন, নোট করবেন। ওকে? আচ্ছা, তাহলে কি হলো? কিল, হার্ট, অ্যাবসেন্ট, অ্যাভেইল, এনজয়, এরপরে ইন্ট্রোডিউস। এখানে খেয়াল করেন, অ্যাবসেন্টের পরে কিন্তু প্রিপজিশন বসে ফ্রম। অ্যাবসেন্ট হলে প্রিপজিশন কি বসে? ফ্রম বসে। অ্যাভেইল হলে কিন্তু প্রিপজিশন অফ বসে। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। অ্যাভেইল অফ, অ্যাভেইল অফ, অ্যাবসেন্ট ফ্রম, অ্যাভেইল অফ, অ্যাবসেন্ট ফ্রম। আচ্ছা, এখানে এই প্রশ্নটি বারবার আসছে, দেখেন খেয়াল করেন। আই শ্যাল অ্যাভেইল, অ্যাভেইল যেহেতু বাক্যে আসছে, অতএব এই সাবজেক্ট অনুযায়ী আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এরপরে আরেকটি বিষয় হলো অফ প্রিপজিশন ব্যবহার করা আছে। 4টা অপশন দেওয়া থাকলে আপনারা যেভাবে 4টা অপশন আছে সেভাবে আনসার করবেন। তার মানে আই শ্যাল অ্যাভেইল মাই সেলফ অফ দিস অপরচুনিটি, এই সুযোগটি আমি গ্রহণ করব, সুযোগটি গ্রহণ করব। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে অন্য জায়গায় প্রশ্ন আসে না, শুধু এই ভার্ব কয়টি থেকেই প্রশ্ন আসে। এই কয়টি ভার্ব থেকে সেন্টেন্স অনুযায়ী যদি থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের বিষয়টা হলো সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস হবে, একই ব্যক্তি হবে, একজনকেই বুঝাবে, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আচ্ছা, বুঝতে পারছেন কিনা বলেন তো? রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন। রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার কিনা? জি, থ্যাংক ইউ যারা পড়তেছেন, ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপরে আসি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, ভালো করে খেয়াল করবেন। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ কি? শব্দটি অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ, টিআইভিই থাকলে অ্যাডজেক্টিভ সাধারণত। ডিস্ট্রিবিউট মানে ভাগ করা, পৃথক পৃথক ভাবে বুঝানো। তাহলে যে ওয়ার্ড দ্বারা, যে প্রোনাউন দ্বারা, নাউন মানে যে প্রোনাউন দ্বারা যে একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে পৃথক করা হয়, একাধিক ব্যক্তি বস্তুকে আলাদা আলাদা ভাবে বুঝানো হয়, তাহলে সেটাই হচ্ছে কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইখানে দেখেন, ইদার মানে দুইজনের যে কোনো একজন, আবার নিদার মানে কেউ নয়, এরকম বুঝাচ্ছে। নিদার দ্বারা কি বুঝাচ্ছে? কেউ নয়। কিন্তু ইস মানে প্রত্যেকেই আবার আলাদা আলাদা ভাবে। ইস দ্বারা কি বুঝাবে? প্রত্যেকেই আবার আলাদা আলাদা ভাবে বুঝাবে। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি বাক্যে আমরা পাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থাকলে এর পসেসিভ কেস হিজ বা হার হয়ে থাকে। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলোর পরে যদি আমরা অফ ব্যবহার করি, কি ব্যবহার করি? অফ। যেমন ইদার অফ, ইস অফ, নিদার অফ। এই অফ ব্যবহার করা হলে পরে নাউন প্লুরাল হবে। নাউন কি হবে? প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। কি ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ইস অফ, ইদার অফ, নিদার অফ, এরকম যদি প্রশ্ন বাক্যে থাকে তাহলে সেক্ষেত্রে নাউনকে আমরা প্লুরাল করব, কিন্তু ভার্ব কি করব? অবশ্যই সিঙ্গুলার করব। ভার্ব কি করব? আমরা সিঙ্গুলার করব। ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার। আমরা এখন এক্সাম্পল গুলো খেয়াল করি। তো এখানে খেয়াল করেন, 19তম শিক্ষক নিবন্ধন মানে প্রাইমারি শিক্ষক নিয়োগে আসছিল 19তম, এবং বিসিএস এ 10ম বিসিএস এই প্রশ্ন আসছে। 10ম বিসিএস এ প্রশ্নটা আসছে।
এই প্রশ্নটি শুধু দশম বিসিএস না, অসংখ্য চাকরির পরীক্ষায় কিন্তু এটা আসছে। তো এখানে বলা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে ভালো করে বুঝবেন, এখানে যেহেতু থ্রি বুঝাইছে এই জন্য এফ ইউ হতে পারে না, এফ ইউ হতে পারে না। তো এফ ইউ মানে হচ্ছে নেই বললেই চলে, কিন্তু আফিউ মানে হচ্ছে কদাচিৎ অল্প পরিমাণ, কিন্তু এখানে উল্লেখ করাই আছে থ্রি বয়েজ, এই জন্য হবে না। এভরি অফ দা থ্রি বয়েজ, এখানে যেহেতু এভরি অফ ব্যবহার করা আছে, দেখেন প্রত্যেকের একজন একজন করে বুঝেছে, তো এখানে তো প্রত্যেকেই, কিন্তু এখানে তিনজন উল্লেখ করাই আছে, এই জন্য কিন্তু এটা হবে না এই বাক্য। আবার অল অফ দা থ্রি, এখানে তিনজনেই কিন্তু পুরস্কার, মানে তিনজনেই আলাদা আলাদা ভাবে পুরস্কার পেয়েছে, এরকম অর্থ যেটা বুঝাবে সেটাই রাইট। তাহলে এখানে বলা হলো তিনজনে আলাদা আলাদা, ইস মানে প্রত্যেকেই বাট আলাদা আলাদা ভাবে, এরকম অর্থ আপনাকে বুঝতে হবে। তো তাহলে তিনজন ব্যক্তি এখানে আছে, তিনজন বালক, যার মধ্যে যারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে একটি করে পুরস্কার পেয়েছে, এই অর্থ দিছে। তাহলে সেই অর্থে সঠিক উত্তর হচ্ছে ডি, সেই অর্থে সঠিক উত্তর হচ্ছে ডি। ডিস্ট্রিবিউট মানেই কিন্তু আলাদা জিনিস ভাগ করা বুঝায়, যেটা দ্বারা ভাগ ভাগ যৌথ ভাবে বুঝায় না, কিন্তু আলাদা আলাদা ভাবে বুঝায়। প্রত্যেককেই ব্যক্তি বা বস্তুকে যখন আলাদা আলাদা করা হয় সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউট। আচ্ছা, এরপরে দেখেন নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একেবারে সহজ, 38তম বিসিএস এ আসছে। তাহলে বিসিএস এ যে প্রশ্ন আসছে সেটা তো অবশ্যই অন্যান্য চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। আচ্ছা, সাজ দ্বারা হবে না, এটা বাক্য সাজ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এনি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এরপরে দেখেন ইজ অ্যান এক্সাম্পল অফ, দেখেন খেয়াল করেন, অথবা আবার আছে পার্টস অফ স্পিচ ইজ ইদার অফ দা ট্রু। এখানে কোনটি, অর্থাৎ ইদার বা ইস, এগুলো কোন প্রোনাউন হিসেবে বসে সেটা হলো বিষয়। অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, আমি একটু আগে বললাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে পসেসিভ কেস আমাদের কি করতে হবে? হিজ অথবা হার ব্যবহার করতে হবে। তাহলে ইস অফ দা সানস, এখানে দেখেন ইস অফ ব্যবহার করা হয়েছে, এই জন্য কিন্তু নাউনটি প্লুরাল করা হলো। আর এরপরে ভার্ব যদি থাকতো সেটা সিঙ্গুলার ভার্ব হতো। এখানে যেহেতু পাস্ট টেন্সের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হিসাব নেই। আচ্ছা, এখানে যেহেতু ছেলেকে বুঝাচ্ছে, পুরুষকে বুঝাচ্ছে, এই জন্য কিন্তু হার ব্যবহার না হয়ে কি হলো? হিজ ব্যবহার হলো। তাহলে হুজ হবে না, আবার দেয়ার তো হবে না, প্লুরাল হবে না। কারণ কি? এটা সিঙ্গুলার অর্থে বুঝাচ্ছে, তিনজনে আলাদা আলাদা ভাবে, তিনজন সন্তানের আলাদা আলাদা ভাবে, এরকম বুঝাচ্ছে, এই জন্য হিজ ব্যবহার করা হয়েছে। এরপরে দেখেন 33 নম্বর কোশ্চেন, কারেকশন দেখেন, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল। এখানে একটা বিষয় খেয়াল করেন, যদি ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ ইজ এভরি দ্বারা একাধিক নাউন প্রোনাউন যুক্ত হয় এবং সাবজেক্ট হয়, ভার্ব কিন্তু সিঙ্গুলার করতে হবে। ভার্ব কি করব আমরা? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আবার বলছি, যদি ইজ এভরি দ্বারা একাধিক নাউন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হয়, কি বললাম? ইজ এভরি দ্বারা একাধিক নাউন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হলো, বাক্যের সাবজেক্ট হলো, ভার্বটি অবশ্যই সিঙ্গুলার করতে হবে। কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তাহলে দেখেন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, তাহলে এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভটা প্লুরাল অর্থে বসে, তার কারণে এটা ভুল, আমাদের দরকার সিঙ্গুলার। এখানে আর দেওয়া আছে, এটা প্লুরাল, তার মানে এটিও হবে না, আর হ্যাভিং। এরপরে দেখেন ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, এখানে হ্যাজ ব্যবহার করা আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ। আবার অপশন ডি তে ওয়ার দেওয়া আছে, এটা প্লুরাল, এটা হবে না। তাহলে দেখেন এইভাবে নেগেটিভ গুলো যখন আপনি আলাদা আলাদা করবেন, তাহলে পজিটিভটা কিন্তু আলটিমেটলি আপনি পেয়ে যাবেন, সঠিক উত্তর আপনি এইভাবে পেয়ে যাবেন। ওকে, এরপরে ঠিক সেম ভাবে 34 নম্বর কোশ্চেনও দেওয়া আছে, ইজ দ্য ইজ অফ দা বয়েজ গেটস আ প্রাইজ। দেখেন এই কোশ্চেনটি ধরেন যে এটাই আসলো, এখানেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পাবেন, যে ইজ অফ বাক্যে ব্যবহার করা হলো। আবার দেখাচ্ছি, দেখেন খেয়াল করেন, আমি বললাম ইজ অফ থাকলে নাউন প্লুরাল হয়, দেখেন প্লুরাল হয়েছে কিনা। আবার গেটস কোন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। আবার বলছি, দেখেন কোন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে তাকে সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরতে হবে, আর নাউনের সাথে এস বা ইয়েস থাকলে নাউনটি প্লুরাল ধরতে হবে। নাউনকে কি ধরতে হবে? তখন প্লুরাল ধরতে হবে। তাহলে এখানে মূলত প্রশ্নে চাওয়া হয়েছে ইজ কি, প্রশ্নের ভিতরেই কিন্তু প্রশ্ন থাকে।
প্রশ্নের ভিতরে অনেক প্রশ্ন, এ ধাঁচের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছে। ইচ অফ দ্য বয়েজ গেটস আ প্লাস। তো এখানে ইচ হচ্ছে কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, বলেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কে বোঝেন নাই? কারা বোঝেন নাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? একটু বলেন। কারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বুঝতে পারেননি এরকম কেউ থাকলে একটু কমেন্টস করেন, একটু জানিয়ে দেন। আর বুঝলেন কিনা তাও একটু বলেন, একটু ঝটপট বলেন, ঝটপট করেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা একটু, যখন যে প্রোনাউন শেষ হবে তার উপরে যেন সারা জীবন আপনাদের আর কোনো সমস্যা না থাকে। যে প্রোনাউন শেষ হবে, যে টপিক শেষ হবে, আপনাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করবেন, প্রয়োজনে আমাদেরকে টেক্সট করবেন। আমাদের গ্রুপ আছে, পেজ আছে, সেখানে সেন্ড করবেন, আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সর্বদা আপনাদের পাশে থাকতে। আপনারা শুধু বইটা বাজারে নামার সাথেই বইটার উপরে আমাদের আরো ধামাকা ক্লাস থাকবে, আমাকে অফার থাকবে, প্রতিদিন একাধিকবার করে, মানে প্রতিদিন আমাদের ক্লাস থাকবে, কোর্স থাকবে। হ্যাঁ, আমাদের খুব চমৎকার একটি বই আসতেছে, 2 খণ্ডে বইটি সমাপ্ত হবে। 2 খণ্ডের বই। প্রথম খণ্ডে আমাদের বাংলা এবং ইংলিশ পার্ট থাকবে, আর দ্বিতীয় খণ্ডে বাকিগুলো থাকবে। তো আসলে এখন একটা বিষয় মনে রাখবেন, অল্প পড়ে শর্টকাট করে কখনো চাকরি হবে না। কিন্তু আপনি প্রাইমারি থেকে ভাবেন না যে এলাকা ভিত্তিক জব, আবার প্রাইমারি মানে কি 1 থেকে 5 পর্যন্ত পড়াবেন, প্লে থেকে বা প্রাক প্রাইমারি থেকে। এই ছোটদের পড়ানোর জন্য আপনি অল্প পড়বেন, যে ওটা তো ছোট বাচ্চাদের পড়াবো, অল্প পড়বো, অল্প পড়লে চাকরি হবে। ভাই, এই স্বপ্ন দেখেন না। এই স্বপ্ন দেখলে চাকরি হবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে। বিসিএস এর কোনো অংশে এটা কম নয়, বিসিএস এর কোনো অংশে কম পড়াশোনা নয়। এই জন্য অল্প নয়, বেশি বেশি পড়তে হবে। একটা চটি বই পড়লেন বা 500-700 পৃষ্ঠার বই কিনলেন আর চাকরি হলো না, হবে না। আপনাকে হিউজ পড়তে হবে। এই চিন্তা ভাবনা করে আমরা বইটাকে একটা বড় বই করছি, যাতে করে একটি বই আপনাদের যথেষ্ট হয় এবং আমাদের এই ক্লাসগুলো বইটার উপরে চলতেই থাকবে, সাথে ক্লাসগুলো আমাদের হবে। তাহলে কোনো সমস্যা থাকলে বলেন, না থাকলে সেটাও বলেন। আচ্ছা, এখন আমরা আসবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে প্রোনাউন গুলো দ্বারা দেখেন নিকটবর্তী, দূরবর্তী, বর্তমান, অতীত, ভবিষ্যৎকে নির্দেশ করে। তার মানে কি, যে সকল প্রোনাউন দ্বারা দিস, দ্যাট, দোজ, এই সকল প্রোনাউন দ্বারা যে নির্দেশ করে, কিন্তু কি নির্দেশ করে? হয় নিকটে বুঝাবে, নিকটবর্তী, দূরবর্তী, অতীত, বর্তমান বা ভবিষ্যৎকে নির্দেশ করে। দুইটা জায়গাকে নির্দেশ করতে পারে, দুইটা সময়কে নির্দেশ করতে পারে। তো এখানে আরেকটা বিষয় মনে রাখেন, যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা যদি তুলনা করা বোঝায়, সেক্ষেত্রে সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর প্লুরাল হলে দোজ অফ আমাদের ব্যবহার করতে হবে। তার আগে আরেকটি বিষয় আমাদের খেয়াল করি, এই যে দিস, ডিসের প্লুরাল কিন্তু হচ্ছে ডিস, আর দ্যাট, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। দিস, দিস, দ্যাট এবং দোজ, সিঙ্গুলার এবং প্লুরাল আমাদের এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে সকল প্রোনাউন দ্বারা নির্দেশ করে, নাউন বা মানে কোনো ব্যক্তি বা বস্তুকে বা স্থানকে নির্দেশ করবে, তাহলে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্ষেত্রে যদি তুলনা করা বোঝায়, তাহলে আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ ব্যবহার করব, আর প্লুরালের ক্ষেত্রে আমরা দোজ অফ ব্যবহার করব। ওকে, এখানে দেখেন দা রোডস অফ ঢাকা আর ওয়াইডার দান দোজ অফ বরিশাল। এখানে খেয়াল করেন রোডস ব্যবহার করা হলো, তাহলে রোডসটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। আর প্লুরালের কারণে এখানে কিন্তু ভার্বটি প্লুরাল করা হয়েছে। আর দেখেন এখানে দান শব্দ ব্যবহার করে কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা করা বোঝানো হয়েছে। তাহলে এই রোডস যেহেতু প্লুরাল, সেজন্য এখানে দোজ অফ আমরা ব্যবহার করছি। ওকে, তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে সিঙ্গুলার কোনটি আবার প্লুরাল কোনটি। সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ, আর প্লুরালের ক্ষেত্রে আমাদের দোজ অফ আমাদের ব্যবহার করতে হবে। এই প্রশ্নগুলো দেখলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করেন, এখানে বলাই হলো, ডিরেক্ট বলা হলো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটি। আপনি যদি প্রোনাউন গুলো না পড়েন, ওয়ার্ড গুলো যদি মাথায় না রাখেন, তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না। তাহলে দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইয়োরসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা তো হচ্ছে প্রোনাউন না, এটা হচ্ছে ভার্ব। তার মানে উত্তর কয়, এ অপশন। এরপরেও ঠিক সেম প্রশ্নতে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটি। তার মানে আপনার জানা থাকলে 1 সেকেন্ডে আপনি
শুধু বৃত্ত ভরাট করতে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণে উত্তর করতে পারবেন। এরপরে খেয়াল করেন, এখানে বলা হলো যে ইয়োর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফ্রেন্ডস। এখানে এই যে আন্ডারলাইন যুক্ত অংশটা আছে, এই অংশে কোন অপশনগুলোর মধ্যে কোনটি বসবে আপনাকে এটা খেয়াল করতে হবে, এটাই আপনাকে বুঝতে হবে। এটার নামই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার। ওকে, তাহলে এখানে মূলত বিষয়টা হলো সিঙ্গুলার। এখানে দেখেন অ্যাডভাইস শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন নিজেরা সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এরা কখনো প্লুরাল হয় না, আবার প্লুরাল ভার্বও গ্রহণ করে না। তো যেহেতু অ্যাডভাইস শব্দটি ইয়োর অ্যাডভাইস, তোমার উপদেশ, এটা আনকাউন্টেবল নাউন, তার মানে কি সিঙ্গুলার। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা জানি কি ব্যবহার হবে? ড্যাট অফ আমাদের ব্যবহার হবে। দেখেন শুধু পার্থক্য হচ্ছে আমাদের এই ড্যাট অফ এর ব্যবহারের ক্ষেত্রে অথবা দোজ অফ এর ব্যবহারের ক্ষেত্রে। এতটুকু জানলে আপনি শর্টকাটে খুব দ্রুতই কিন্তু উত্তর করতে পারবেন। ওকে, এরপর 38 নম্বর কোশ্চেনে আসেন। এখানে দা রোডস অফ, একটু আগে যা বলা হলো ঠিক সেম প্রশ্ন এখানে দেওয়া আছে যে দা রোডস অফ ঢাকা আর ওয়াইডার। এখানে যেহেতু তুলনা করা বুঝাচ্ছে, তুলনা করার ক্ষেত্রে আমাদের কনজাংশন একটা দান ব্যবহার করতে হবে। এরপরে যেহেতু রোডস ব্যবহার করা হয়েছে, তার মানে আমাদের দোজ অফ আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, বলেন আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উপরে। যদি না বোঝেন সেটাও বলেন, বুঝলেও বলেন। আমাদের ক্লাস অনেক বড় ক্লাস, কারণ আজকে আমরা 3টে টপিক শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমরা রিলেটিভ প্রোনাউন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাহলে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুইটি বাক্যের মধ্যে, দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করা, দুইটি নাউনের মধ্যে সম্পর্ক লিঙ্ক তৈরি করা, দুইটি বাক্যকে একত্রিত করা। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে। যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো কিন্তু কখনো প্রশ্ন আসে হু, হুইচ, হুম কোন প্রকার প্রোনাউন। অপশনে যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে ইন্টারোগেটিভ, আবার রিলেটিভ থাকলে রিলেটিভ হিসেবে ব্যবহার হবে, সেটা আমাদের অপশন দেখতে হবে। তো তাহলে এখানে একটা বিষয় আমরা খেয়াল করব, যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তি হলে রিলেটিভ প্রোনাউন আমাদের হু বা হুজ বুঝতে পারে, আবার বস্তুর ক্ষেত্রে হুইজ বা ড্যাট বসে। তার মানে এখানে খেয়াল করেন রিলেটিভ প্রোনাউনের ব্যবহারে কয়েকটি কথা আমি আগে বলি। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইজ, হুম, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, সেই সাথে ড্যাটও রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনেন। প্রোনাউন থেকে প্রশ্ন আসলে ইন্টারোগেটিভ আর রিলেটিভ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ইন্টারোগেটিভ এবং রিলেটিভ থেকে। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউন কিন্তু দেখেন ব্যক্তির ক্ষেত্রে হু বসে যদি সাবজেক্ট হয়, ব্যক্তির ক্ষেত্রে হু বসে যদি সাবজেক্ট হয়, আবার হুম ব্যক্তির ক্ষেত্রে বসে যদি অবজেক্ট হয়, হুম ব্যক্তির ক্ষেত্রে বসে যদি অবজেক্ট হয়, আবার হুজ পসেসিভ হিসেবে বসে, যেটা নাউনের পূর্বে বসে। কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। তাহলে সাবজেক্টিভ হিসেবে হু বসে ব্যক্তির ক্ষেত্রে, অবজেক্টিভ হিসেবে হুম বসে ব্যক্তির ক্ষেত্রে, হুজ বসে বস্তুর ক্ষেত্রে, বা না এরপরে নাউন বসতে হবে, এটা একটা মূল বিষয়। এরপরে হুইজ বা ড্যাট বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে বসে। হুইজ বা ড্যাট কার ক্ষেত্রে বসে? বস্তু বা প্রাণীর ক্ষেত্রে বসে। আমরা ডিটেলস আরো দেখব, পরবর্তী বিষয়ে আমরা দেখব। প্রশ্নগুলো দেখি। আচ্ছা, এখানে তাহলে প্রশ্নগুলো আমরা খেয়াল করি, ব্যক্তি আছে কিনা এটা একটা বিষয়। আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, যদি দেখেন হু প্লাস ভার্ব প্লাস আদার্স, কি হবে? আদার্স। তার আগে আমাদের দেখতে হবে ব্যক্তি, পার্সন। কি থাকতে হবে? পার্সন। তাহলে পার্সন প্লাস হু প্লাস ভার্ব, অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বাক্যে যত ভার্ব থাকে তত সাবজেক্ট লাগে, অথবা যত সাবজেক্ট তত ভার্ব দরকার। কি বললাম? একটি সেন্টেন্সে যত সাবজেক্ট তত ভার্ব লাগবে, যত সাবজেক্ট তত ভার্ব লাগবে। তাহলে আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হু আসে এবং সাবজেক্ট হিসেবে। তাহলে দেখেন ইটের ভার্ব হচ্ছে ওয়াজ, ইটের ভার্ব কি? ওয়াজ। এখানে দেখেন আই আছে, ইট ওয়াজ আই। কেন আই হলো? কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, এই জন্য আই হলো। আবার দেখেন এখানে কিন্তু হি আছে এবং ভার্ব আছে, হি আছে এবং ভার্ব আছে।
তাহলে তো এই সাবজেক্টেরও ভার্ব আছে, আবার এই সাবজেক্টেরও এখানে ভার্ব আছে। তার মানে আমাদের আবার হুইজ দ্যাট কিন্তু সাবজেক্টের হিসেবেও কাজ করতে পারে, কাজ করে, হু তো করেই, সাবজেক্টের জায়গায় বসতে পারে ভার্বের পূর্বে। যেহেতু বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে সাবজেক্ট ভার্ব কমপ্লিট। কিন্তু নাই কি? তাহলে আমাদের এখানে সাবজেক্টের আর দরকার নেই। হু সাবজেক্ট হিসেবে বসে, এটা প্রয়োজন নাই। হুইজ বা ড্যাট সাবজেক্ট হিসেবে বসে, এটার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, যেহেতু ব্যক্তিকে বুঝাচ্ছে এই জন্য তো হুইজ বা ড্যাট এর এখানে প্রয়োজন নেই। ব্যক্তিকে বোঝানোর কারণে হুইজ ড্যাট এর প্রয়োজন নেই। তাহলে আমাদের কি দরকার? এখানে হুম দরকার, অবজেক্টের প্রয়োজন। এখানে বলা হলো আমি সেই ব্যক্তি যাকে সে গান শোনাতে চেয়েছিল, যাকে। তাহলে হুম মানে কাকে যদি সাবজেক্টের জায়গায় বসে, মানে ইয়া হিসেবে, প্রোনাউন হিসেবে বসে, কিন্তু অবজেক্ট রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি আসে, তাহলে অর্থটাই হচ্ছে যাকে, অর্থাৎ কটা জ হয়ে যায়। কটা কি হয়? জ হয়। তাহলে বুঝতে পারছেন, এই সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে তো আর সাবজেক্টের এখানে কোনো প্রয়োজন নাই, অবজেক্টের দরকার, সেজন্য আমাদের হুম হতে হবে। এটা ভালো করে বুঝবেন। দেখেন প্রাইমারিতে প্রশ্ন আসছে, প্রাইমারিতে তৃতীয় পর্যায়ে 2019 সালে আসা প্রশ্ন, 2019 সালে আসা প্রশ্ন। এরপরে দেখেন সহজ প্রশ্ন, কতবার প্রশ্ন আসছে, হু হুইজ দ্যাট, হু হুইজ হোয়াট, কি আছে 12তম আছে, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসছে। তাহলে কি প্রশ্ন মানে উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন। অপশনে যেহেতু ইন্টারোগেটিভ নাই, অবশ্যই রিলেটিভ হিসেবে আসবে। এখানে দেখেন হু হুইজ হোয়াট কোন প্রকার প্রোনাউন হিসেবে আসছে? যেহেতু ইন্টারোগেটিভও আছে অপশনে, আবার রিলেটিভও আছে, তার মানে দুইটা মিলে যে উত্তর আছে, তাহলে খ উত্তর আমাদের সঠিক উত্তর হবে। এরপরে খেয়াল করেন যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে কিসের নিচে আন্ডারলাইন দিল? দ্যাট এর নিচে। তাহলে দ্যাটটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখেন হু ইজ দ্যাট, এখানে দ্যাট কি? এখানে দ্যাট কি? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে। সাবজেক্টের আগে কি থাকতে হবে? অক্সিলারি থাকতে হবে। এরপরে সাবজেক্টের পরে ভার্ব থাকতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা যদি আবার ইন্টারোগেটিভ হয়, তাহলে তার আগে আমাদের কি দরকার? WH ওয়ার্ড দরকার। তাহলে এখন বুঝেন, এই প্রশ্নটা অনেকে বুঝে না যে হু ইজ দ্যাট, তাহলে এখানে দ্যাট কি? দেখেন যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে প্রশ্নবোধক আছে, তাহলে WH ওয়ার্ড আমরা ব্যবহার করলাম। WH ওয়ার্ডের পরে আমাদের কি দরকার? অক্সিলারি ভার্ব দরকার। কি দরকার? অক্সিলারি। আর অক্সিলারির পরে আমাদের কি দরকার? সাবজেক্টের দরকার। তাহলে এই বাক্যে দ্যাট হচ্ছে প্রোনাউন হিসেবে বসছে। তাহলে অপশনগুলোর মধ্যে দেখেন কোনটি প্রোনাউন, তাহলে সেটি সঠিক উত্তর, প্রোনাউনটি সঠিক উত্তর। ওকে, এরপরে দেখেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, 10ম BCS এ আসছে প্রশ্নটি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কেমন করে, রিলেটিভ প্রোনাউন আমাদের সেটা খেয়াল করতে হবে। এখানে ব্যক্তি যেহেতু দা ম্যান আছে, কি আছে? দা ম্যান, তাহলে দা ম্যান ব্যবহার হচ্ছে মানে ব্যক্তি, এবং ব্যক্তি হিসেবে আসছে, তার অর্থটা হলো আমাদের এখানে হু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হু। কেন? দেখেন এখানে ভার্ব কয়টা আছে? এখানে সেইড একটা ভার্ব আছে, আবার ওয়াজ একটা ভার্ব আছে, দ্যাট ওয়াজ আ ফুল। তো এখানে হু ব্যবহার আমরা করব। কেন ব্যবহার করব? ব্যক্তির কারণে, পার্সনের কারণে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হিসেবে হু ব্যবহার হবে। এখানে সেট যেহেতু ভার্ব আছে, এই সেট ভার্বের কারণে তার আগে আমাদের সাবজেক্টের দরকার। কি দরকার? সাবজেক্টের দরকার। ব্যক্তি হলে হু বসে, এই বিষয়টা মাথায় রাখবেন। যদি অপশনে হু না থাকে, তাহলে আমাদের দ্যাট ব্যবহার করা জায়েজ আছে, দ্যাট ব্যবহার আমরা করতে পারি। তাহলে অপশনগুলোতে এ তে আছে হচ্ছে দ্যাট, এটা হবে না। আবার বি অপশনে দেখেন এখানে ভার্বের আগে তো হুম অবজেক্টিভ ফর্ম হতে পারে না, আবার হুইচ ব্যবহার করছে, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? গ। এখানে আর একটা বিষয় খেয়াল করে, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট সবসময় কিন্তু পাশাপাশি বসে। কি বললাম? রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট সর্বদা পাশাপাশি বসবে। সবসময় কি হবে? পাশাপাশি বসবে। কেমন করে হবে? যেই ম্যানের কারণে কিন্তু হু ব্যবহার হলো, ম্যান এবং হু কিন্তু অস্পষ্টতা এড়ানোর জন্য একসাথে ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয় মনে রাখবো, আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে
সেটা অনুযায়ী কিন্তু আমাদের ভার্ব করতে হবে। ওকে, সেটার আগে কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। যেমন এই ধাঁচের প্রশ্ন প্রায় আসছে, ইট ইজ আই হু অ্যাম আ স্টুডেন্ট, হু অ্যাম আ স্টুডেন্ট। এখানে দেখেন ইজের পরে, ইজ যেহেতু বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হলো। আবার দেখেন হু ব্যবহার হলো কার কারণে, ব্যক্তি যেহেতু আছে আই সেজন্য। আবার রিলেটিভ প্রোনাউন যেহেতু হু, আমরা জানি হু এবং এন্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন এবং এন্টিসিডেন্ট পাশাপাশি বসে, এজন্য কিন্তু এই দুটা একসাথে বসছে। আচ্ছা, আরেকটা বিষয় কি, এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা অবশ্যই এই আই অনুযায়ী, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ব্যবহার করতে হয়েছে। বুঝতে পারছেন কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা অনেকেই বুঝতে পারে না। এই ধাঁচের প্রশ্ন খুবই আসছে, আপনারা দেখতে পাবেন। তাহলে এখানে আই এবং রিলেটিভ প্রোনাউন একসাথে বসবে, যেহেতু অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে। আর এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন প্রোনাউন থাকবে সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা এখানে কি ব্যবহার করব, দেখেন আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ লেন্ড মি। তো প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করেন, এখানে যেহেতু কি দেওয়া আছে, দা বুক মানে কি বস্তুকে বুঝাচ্ছে। বস্তুকে বুঝাইলে কি বুঝা হয়, হুইচ বা ড্যাট ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, হুইচ বা ড্যাট। তাহলে অপশনে দেখেন ক অপশনে ড্যাট আছে, তার মানে এটি রাইট হবে। খ হবে না, হুম আছে অবজেক্টিভ হিসেবে বসে, হুজ এর পরে প্রসেসে ফর্ম বসে, হটও হবে না। তার মানে বস্তু বুঝাইলে হুইচ বা ড্যাট বসে। এটাই কিন্তু সহজ বিষয়, যে বস্তু বুঝাইলে আমাদের রিলেটিভ প্রোনাউন হুইচ বা ড্যাট আমাদের ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করেন, দিস ইজ দা হাউস, হাউসটা কি, অবশ্যই নাউন মানে বস্তু। তাহলে বস্তু বুঝাইলে আমাদের হুইচ বা ড্যাট ব্যবহার করবো। তাহলে অপশন এখানে দিস আছে, এটা হবে না, হোম হবে না, তারপরে দোজও হবে না, কি হবে, হুজ হবে। এভাবে কিন্তু আমরা দ্রুততার সাথে আনসার করতে পারবো যদি আমরা এই কৌশলগুলো ফলো করি। এরপরে দেখেন, ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। এখানে খেয়াল করেন আমাদের কি দরকার, এটা প্রথম খেয়াল করতে হবে। এখানে যেহেতু বি ভার্ব আছে, বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন দরকার। আবার আরেকটি বিষয় দেখেন, হু যেহেতু ব্যক্তির ক্ষেত্রে বসে, হু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে, তার মানে তার আগে আমাদের কি দরকার, ব্যক্তিকে দরকার। কাকে দরকার, ব্যক্তিকে। আর এখানে বললো বি ভার্বের পরে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন দরকার। তাহলে অপশন দেখেন, মি হচ্ছে অবজেক্টিভ, এটা হবে না। উই হচ্ছে সাবজেক্টিভ, তার মানে এটা রাইট। তাহলে আসও অবজেক্টিভ, এটা হবে না। হিমও কিন্তু অবজেক্টিভ, এটা হবে না। তাহলে এইভাবে বুঝে বুঝে আমাদের উত্তর করতে হবে। ওকে, কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্টসে জানিয়ে দেন, একটু কমেন্টস করেন বুঝতে পারছেন কিনা, একটু ভিডিওগুলো শেয়ার করেন। অনেক কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি, আপনাদের জন্য সব সময় ক্লাস নেব। একটু শুধু আপনারা কমেন্টস করবেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, প্রত্যেকে শেয়ার করবেন। শেয়ার করলে লাভ আছে। কেন লাভ আছে? প্রথমত লাভ হচ্ছে আপনি সব পাবেন এখান থেকে। কেন? আপনি একটা ভিডিও শেয়ার করছেন মানে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সে এই ভিডিও ক্লাস করলো, করে উপকৃত হলো, তাহলে উপকারের প্রতিদান হিসেবেও কিন্তু আপনি এখানে একটা সব পাবেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি চাইলে যে কোনো সময় এই ভিডিওটি আবার আপনি 30 দিনের মধ্যে দেখে আবার ক্লাসগুলো করতে পারেন। যে আপনার মনে নেই বা প্র্যাকটিস করতে গিয়ে কোনো কিছু সমস্যা হলো, আপনি কিন্তু ক্লাসটা করতে পারেন। এজন্য একটু শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, শেয়ার করে পাশে থাকেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আবার আগের প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে দেখেন, আবার দেখেন 42 নম্বর কোশ্চেন দেখেন, দা গার্ল ড্যাশ ইজ ওয়ারিং আ রেড ড্রেস ইজ মাই সিস্টার। 24 সালে প্রশ্ন আসা, রিসেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু রিসেন্ট কোশ্চেন গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ রিসেন্ট কোশ্চেন গুলো থেকেই আপনারা জানেন 49 এবং 47 বিসিএস এ অনেক কোশ্চেন আসছে যেগুলো অন্য সালে কখনো পরীক্ষায় আসেনি। এখানে দা গার্লটা কাকে বুঝাচ্ছে দেখেন তো, ব্যক্তিকে বুঝাচ্ছে। তাহলে ব্যক্তিকে বুঝাইলে, এবং দেখেন এখানে ভার্ব ব্যবহার করা আছে। কি ব্যবহার করা আছে? ভার্ব। কয়টা ভার্ব আছে? এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে ইজ ওয়ারিং সহ একটা ভার্ব আছে। তো তার মানে কি, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে দেখেন দা গার্ল একটা সাবজেক্ট আছে। তার অর্থটা হলো আপনাকে এখানে আর একটি সাবজেক্টের প্রয়োজন। তাহলে অপশন গুলোতে
যেহেতু ব্যক্তিকে বুঝালে হু ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে অপশনগুলোর মধ্যে দেখেন হু আছে, হু যেহেতু আছে তাহলে তো আর আমাদের আর ড্যাটের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা আবার দেখেন 43 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন, ইট ইজ আই হু ড্যাশ। এখানে আমি আপনাদের একটু আগেই বললাম যে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, আবার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন প্রোনাউন থাকবে সেটা অনুযায়ী আমাদের ভার্ব করতে হবে। তাহলে আই হলে কি হবে, এটা হলো মূল বিষয়। এখানে আমাদের আরেকটা বিষয়, যেহেতু নেক্সট মান্থ আছে, এটা হচ্ছে আমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে অপশনগুলোতে আপনি যদি দেখেন অপশন টেস্ট করেন, সবসময় অপশন টেস্ট করবো আমরা, যেহেতু অপশনের বিষয় নিয়ম পড়বো, অপশন টেস্ট করবো, সহজে উত্তর করতে পারবো। তাহলে আই এর কারণে তো ইজ গোয়িং হতে পারে না, ইজ হবে না, তার মানে এটা হচ্ছেই না। তাহলে আই হলে তো আরো হবে না। আবার দেখেন শুধু গোয়িং কিন্তু হবে না, কেন হবে না? কারণ কোন ভার্ব আইএনজি হতে হলে কন্টিনিউয়াস হতে হবে, অথবা আমাদের জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল হতে হবে। কিন্তু এখানে তো জেরান না, আবার প্রেজেন্ট পার্টিসিপলের অপশন নাই। তাহলে আমাদের কাছাকাছি উত্তর হিসেবে আমরা কি করব, অ্যাম গোয়িং আনসার করব। তাহলে এই বাক্যের সঠিক উত্তর হচ্ছে অ্যাম গোয়িং। তাহলে কিভাবে হলো খেয়াল করেন, আবার বুঝাচ্ছি যে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, এবং রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে বা যে নাউন প্রোনাউন আছে সেটা অনুযায়ী আমাদের ভার্ব করতে হবে, সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে, ভার্ব করতে হবে। ওকে, আচ্ছা এই বিষয়গুলো আমরা একটু আগে আলোচনা করছি, তারপরে আরেকবার আপনাদেরকে রিভিউ দেই, যাতে করে আপনাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে। এখন শুধু প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। কি আপনারা কি ক্লাস করতেছেন না ঘুমাইছেন? আমি কিন্তু দেখবো আপনারা ঘুমাইছেন কিনা, দেখা যায় না কিন্তু। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউনের এখানে কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, যেগুলো বারবার পরীক্ষায় আসছে এবং ইয়া হিসেবে আসছে, এখান থেকে প্রশ্ন আসে। আবার রিভিউ করি, একটু আগে আমি বলেছি, তারপরও আমি রিভিউ করতেছি। তাহলে এখানে দেখেন আচ্ছা, হু বসবে কার জন্য ভালো করে খেয়াল করেন। এক নাম্বার কথা হলো হু সাবজেক্টিভ হিসেবে বসবে, কি হিসেবে, সাবজেক্টিভ হিসেবে পার্সনের ক্ষেত্রে, পার্সন মানে ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে, পার্সন মানে ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে বসবে। রিলেটিভ প্রোনাউনে হু বসবে কোথায়, পার্সনের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে বসবে। যেখানে ব্যক্তি হবে সেই ক্ষেত্রে ব্যক্তি হিসেবে সাবজেক্ট হিসেবে বসবে। যেখানে সাবজেক্ট, সেই সাবজেক্টের জায়গা কোথায়, মূল ভার্বের পূর্বে, মেইন তো কি মূল ভার্বের পূর্বে, বি ভার্বের পরে। তাহলে দেখেন এখানে কেম যেহেতু আছে, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট দরকার, এবং ম্যান যেহেতু ব্যক্তি সেজন্য হু ব্যবহার করা হলো। এরপরে দেখেন হুম কি জন্য বসবে, হুম হচ্ছে অবজেক্ট হিসেবে মানুষের ক্ষেত্রে মানে ব্যক্তির ক্ষেত্রে বসবে, ব্যক্তির ক্ষেত্রে হুম ব্যবহার করা হবে। কেন ব্যবহার করা হবে, কারণ হুম হলো অবজেক্টিভ হিসেবে বসবে। এখানে দা, গাল এবং আই, এখানে আরো বোঝার জন্য সহজ বুদ্ধি আছে, একেবারে সহজ ওয়ে আছে। সেটা হলো যখন দেখবেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে প্লাস আদার্স আছে, কোন বাক্যে যখন দেখবেন যে পার্সন আছে, হ্যাঁ মানে ব্যক্তি আছে, ব্যক্তি থাকবে, তারপরে যখন দেখবো সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং আদার্স আছে, তার মানে তার আগে অবশ্যই হু ব্যবহার হতে হবে। কারণ সাবজেক্ট যেহেতু আছে তারপরে ভার্ব আছে, অতএব এখানে আর কোনো সাবজেক্টের প্রয়োজন নেই। এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট এবং মেট হচ্ছে ভার্ব। তাহলে আমাদের এখানে তো আর কিসের দরকার নাই, সাবজেক্টের প্রয়োজন নেই, এই জন্য অবজেক্টিভ প্রোনাউন দরকার। আর যেহেতু এখানে দাগাল ব্যক্তিকে বুঝাইছে, অতএব এখানে আমাদের হুম হবে। আবার দেখেন হুজ কার জন্য বসবে, অবশ্যই কিসের জন্য বসবে, ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে বসতে পারে। তবে এখানে একটা বিষয় আছে, যখন দেখবেন এরপরে নাউন ব্যবহার হয়েছে, কি ব্যবহার হয়েছে, নাউন, অর্থাৎ নাউনের পূর্বে দেখেন ফাদার শব্দটা কি, নাউন। দা বয় হুজ ফাদার ইজ আ টিচার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে দেখেন ফাদার শব্দটি হচ্ছে কি, নাউন। তার মানে কি নাউনের আগে আমাদের কি দরকার, পসেসিভ অ্যাডজেক্টিভ দরকার।
কি দরকার? অ্যাডজেক্টিভের দরকার, মানে হুজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, সেজন্যই এখানে হুজ ব্যবহার করা হয়েছে। এখানে হুজ মানে যার বাবা, দা বয়, বালকটি বা ছেলেটি যার বাবা একজন টিচার এবং ভেরি ইন্টেলিজেন্ট, খুব মেধাবী, সেই ছেলেটি কি খুব মেধাবী। আচ্ছা, এখানে হুইচ বা ড্যাট দুটাই আমি একসাথে বলছি, যে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে বসবে হুইচ ড্যাট, আবার ড্যাটটা অনেক সময় এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হতে পারে। ওকে, আমরা পরবর্তী বিষয়ে যাই, পরবর্তী টপিকসে আমরা যাই। এখন আমরা আসবো ইনডিফিনিট প্রোনাউন। কি প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন, খুব গুরুত্বপূর্ণ। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কি বোঝায়? অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। ইনডিফিনিট, ডিফিনিট না, ডেফিনিট না, ইনডিফিনিট থাকবে। তার মানে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায় তাহলে সেটা ইনডিফিনিট প্রোনাউন। যেমন ওয়ান। আচ্ছা বলেন, ওয়ান দ্বারা কাকে বোঝায়? যে কোনো একজন, যে কেউ, যে কোনো। তারপরে এনি, তারপরে দেখেন সাম কিছু, মেনি, ওয়াল, নান, নো, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, নাথিং, এগুলো কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হিসেবে বসায়। এগুলো পড়তে হবে, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, বারবার পড়তে হবে। আপনি যদি না পড়েন ভুলে যাবেন, না পড়লে ভুলে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের কি দরকার? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের সহজ বুদ্ধি হলো, ইনডিফিনিট প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এক কথায় লিখে রাখেন, ইনডিফিনিট প্রোনাউন যদি আমরা বাক্যের সাবজেক্ট পাই তাহলে ভার্ব কি পাবো? সিঙ্গুলার পাবো। যেমন দেখেন এখানে প্রশ্ন দেখে ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ দেখেন, কোনটা ইনডিফিনিট প্রোনাউন? অবশ্যই সেভারেল, কিছু, তার মানে ইনডিফিনিট প্রোনাউন। এখানে কিন্তু হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ, মাইন হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, উই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেভারেল। তারপরে এখানে দেখেন ইনডিফিনিট প্রোনাউন, কোনটি ইনডিফিনিট প্রোনাউন? মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, দে পার্সোনাল প্রোনাউন, হু রিলেটিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন, তার মানে এনিবডি, এনিবডি, নোবডি, নো ওয়ান। প্রাইমারিতে আসা প্রশ্ন দেখেন, সবগুলোই কিন্তু প্রাইমারিতে আসছে ভাই। প্রিয় শিক্ষার্থী দেখেন, খেয়াল করেন, এগুলো প্রাইমারিতে দেখেন, প্রাইমারিতে 24 সালে অর্থাৎ বিগত যেই লাস্ট যে প্রাইমারি পরীক্ষা হলো সেখানে আসছে, লাস্ট যে পরীক্ষা হচ্ছে সেখানে আসছে। আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রোনাউন দেখেন, এক স্টুডেন্ট লেখছে, স্যার আমরা ঘুমালে আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, তা তো পাবেন না, কিন্তু আমি ঘুমাইলে আপনারা দেখতে পাবেন। আমি তো ঘুমাবোই না, কারণ আমি পড়াচ্ছি, পড়াবো, ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এগুলো কত গুরুত্বপূর্ণ। যাদের টার্গেটেই প্রাইমারি দিয়ে চাকরি নেওয়া, যাদের মিশন হচ্ছে শিক্ষকতা, সেটা প্রাইমারি হোক নিবন্ধন হোক, এগুলো খুব গুরুত্বের সাথে নেবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখেন কতগুলো প্রশ্ন আসছে প্রাইমারিতে ইনডিফিনিট প্রোনাউন থেকে, অসংখ্য প্রশ্ন আসছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে কোনটি ইনডিফিনিট প্রোনাউন পড়লে বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন, এখানে বলা হলো ইনডিফিনিট প্রোনাউন, এখানে বলা হলো এভরিথিং, কোন প্রকার প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। এক কথায় উত্তর শেষ। আবারও এখানে বলা হলো ইনডিফিনিট প্রোনাউন কোনটি? কোনটি ইনডিফিনিট প্রোনাউন? কোনটি ইনডিফিনিট প্রোনাউন? এরপরে এখন আমরা বাক্যে আসি। এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা বিসিএস এ আসছে, 47 বিসিএস এই প্রশ্ন আসছে, এই ধাঁচের প্রশ্ন আসছে। 47তম বিসিএস এ এই ধাঁচের প্রশ্ন আসছে, 47তম বিসিএস। তার মানে ওটা 19 সালে প্রাইমারিতে আসছে। আবারও আমি বলছি, আগামী সকল চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এখানে ইনডিফিনিট প্রোনাউন এবং অফ যদি বাক্যের সাবজেক্ট হয়, আমরা নাউন প্লুরাল করব, ভার্ব সিঙ্গুলার করব, নাউন প্লুরাল করব, ভার্ব সিঙ্গুলার করব। সেটা কেমন? এই যে দেখেন, ওয়ান অফ বাক্যে থাকা মানে নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, কোনো কথা নেই। নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ওয়ান অফ বাক্যে থাকলে কি হবে? নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। এখানে খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর লয়ার, এখানে প্লুরাল করা হয়েছে, তার মানে এটি হবে না। তাহলে অপশন বি তে খেয়াল করেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে আবার নাউন সিঙ্গুলার করা আছে, তার মানে এটিও হবে না। তাহলে অপশন গতে আমরা দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা প্লুরাল করা আছে, আবার ইজ সিঙ্গুলার করা আছে।
ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এটা অনেকবার প্রশ্ন আসছে। এবার অপশন ডি তে দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর, এখানে আর ব্যবহার করা আছে, এই জন্য হবে না। তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন ডি, অপশন গ অর্থাৎ সি, অপশন সি। আপনারা বুঝতে পারছেন কিনা, আপনারা বুঝতেছেন কিনা, আপনারা বুঝতেছেন কিনা, বুঝতে পারছেন কিনা? তাহলে ইনডিফিনিট প্রোনাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো ইনডিফিনিট প্রোনাউনের পরে যদি অফ ব্যবহার করা হয় সেটা কেমন, যেমন ওয়ান অফ, এনি অফ, ওয়ান অফ, এনি অফ, এরকম থাকলে নাউন প্লুরাল করব, আবার ভার্বটি সিঙ্গুলার করব। নাউন প্লুরাল করব, ভার্ব আমরা সিঙ্গুলার করব। এরপরে দেখেন অন্যান্য চাকরির পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসছে, এখানে বলা হলো যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন। এখানে নান শব্দটি কোন প্রকার প্রোনাউন? নান আমরা পড়লাম ইনডিফিনিট প্রোনাউন। এরপরে দেখেন ওয়াল দ্যাট গ্লিটার্স, এখানে ওয়াল, ওয়াল হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইন্ডিকেট করাই আছে। চকচক করলেই কি হয় না, স্বর্ণ হয় না। আচ্ছা, কি বলা হলো, চকচক করলেই, তাহলে ওয়াল এখানে কি ইনডিফিনিট প্রোনাউন। তার মানে প্রথম কাজ হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন গুলো আমাদের ধুমায়ে পড়া, চোখ বন্ধ করে মুখস্থ করা, কোনটা ইনডিফিনিট প্রোনাউন অর্থ সহ বুঝে বুঝে পড়বেন, কাজ হয়ে যাবে। তাহলে দেখেন এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এখানে দেখেন এনিবডি কোন প্রকার প্রোনাউন, তাহলে অপশনে দেওয়া আছে ইনডিফিনিট প্রোনাউন। এবার দেখেন ওই আগের প্রশ্নটার সেম উত্তর, এখানে 16তম বিসিএস আসছে। দেখেন ওয়ান অফ, ওয়ান অফ থাকলে কি হবে বলেন, আপনারা এটার উত্তর করেন, আপনারা এটার 61 নাম্বার কোশ্চেনের উত্তর করেন, 61 নাম্বার কোশ্চেনের উত্তর করেন, 61 নাম্বার কোশ্চেনের উত্তর করেন। যারা আছেন দেখি আপনারা ঘুমাইছেন ক্লাস দেখতেছেন, 61 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61, এটা উত্তর করেন। এটা সহজ উত্তর হলো ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে অপশনে কি এটা আর আছে, তার মানে এটা হবে না। এখানে ফ্রেন্ড আছে, এটাও হবে না। আবার এটাতে কি ফ্রেন্ডস এবং আর আছে, এটাও হবে না। তাহলে অপশন গ অর্থাৎ অপশন সি সঠিক উত্তর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এখন আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি, যে প্রোনাউন দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা হয়, তাহলে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দুইটা রুলস মনে রাখেন, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। WH ওয়ার্ড প্লাস ভার্ব ইকুয়াল টু, এটা তখন কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু WH ওয়ার্ড প্লাস নাউন যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি হবে অ্যাডজেক্টিভ। ভালো করে বুঝেন, WH ওয়ার্ড প্লাস ভার্ব যদি হয়, WH ওয়ার্ড প্লাস ভার্ব, সেই ভার্বটা মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, তাহলে সেটা কি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি থাকে এই WH ওয়ার্ডের পরে যখন নাউন থাকবে তখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, WH ওয়ার্ডটা তখন কি হবে অ্যাডজেক্টিভ হবে, তখন কি হবে অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো শুধু ওয়ার্ড গুলো মনে রাখলেই হবে। কিভাবে কি, WH ওয়ার্ড গুলো হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন আমরা জানি দুইটে, এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার আর কি ওয়ান অ্যানাদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে বসে। এই দুটো মনে রাখলেই হবে যে ইচ আদার হচ্ছে দুইয়ের মধ্যে বুঝাবে সম্পর্ক, দুইয়ের মধ্যে সম্পর্ক, আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে সম্পর্ক। ওকে, আমরা এখন পরবর্তী টপিকসে যাই। আমাদের এখন টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ। কি হলো অ্যাডজেক্টিভ, এ পর্যায়ে আমাদের টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু যারা লাইভে আছেন ঘুমাইছেন একটু একটু গা ঝাড়া দিয়ে বসেন, আমাদের নতুন টপিকস হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা শেষ করব। অ্যাডজেক্টিভ অনেক সুন্দর ক্লাস, অনেক চমৎকার একটি ক্লাস পাবেন অ্যাডজেক্টিভের।
আশা করছি আজকের পর থেকে অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ আপনাদের থাকবে না। অ্যাডজেক্টিভ একেবারে সহজ একটি বিষয়। কিন্তু আপনি যদি অ্যাডজেক্টিভ নিয়ে বলেন, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন প্রোনাউন, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি বললেন, আসলে এই এত ইত্যাদি ইত্যাদি দিয়ে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে না। ওকে, অ্যাডজেক্টিভ বুঝতে হলে অ্যাডজেক্টিভের মতো করে আপনাকে বুঝতে হবে। অ্যাডজেক্টিভ বুঝতে হলে আপনাকে অ্যাডজেক্টিভের মতো করে বুঝতে হবে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অতিরিক্ত জিনিস যা নাউন প্রোনাউনকে বর্ণনা করে। সোজা কথা, when the word describes any noun or pronoun is called adjective. যখন কোন শব্দ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে তাই কিন্তু অ্যাডজেক্টিভ। আবার বলছি, যখন কোন শব্দ, যখন কোন ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বর্ণনা করবে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভকে আমরা কি বলি? এটা হচ্ছে মডিফায়ার বা কোয়ালিফায়ার, আমরা দুটোই বলতে পারি। এটা নাউন এবং প্রোনাউনকে বর্ণনা করবে, নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলবে। তাহলে যে শব্দটি নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলে, নাউন প্রোনাউনকে বর্ণনা করে, তাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কি? এটা কোয়ালিফাইং ওয়ার্ড। কার কোয়ালিফাই? নাউন বা প্রোনাউন কি। এই যে যেমন আছে, অ্যাডজেক্টিভকে বলা হয় মডিফাইং বা কোয়ালিফাইং ওয়ার্ড। যে শব্দটা নাউন প্রোনাউনকে বর্ণনা করে তাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের ব্যবহারে আমরা যেটা পাবো, আপনারা মনে রাখতে পারেন কয়েকটি বিষয়। যেমন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছে আমরা, প্যাড, পিএডি। এর আগে আমি বলেছিলাম পিতে হচ্ছে প্রেপজিশন পসেসিভ। কি বললাম? প্যাড মানে কি বলছি? প্রেপজিশন পসেসিভ। এতে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। তার মানে কি? প্রেপজিশন পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ। এরপরে একটি শব্দ থাকলে নাউন হয়, কিন্তু দুটি শব্দ থাকলে নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ হয়। তার মানে কি? নাউন এবং প্যাডের মধ্যে অ্যাডজেক্টিভ বসে। কি বললাম? প্যাড এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। কি বললাম? আবার বলছি, প্যাড এবং নাউনের মাঝে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কিভাবে অ্যাডজেক্টিভ বসে খেয়াল করবেন। এখানে দেখেন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। দেখেন, দাটা কি? আর্টিকেল। দা হচ্ছে আর্টিকেল এবং স্টার তো আমরা জানি নাউন। স্টার কি? নাউন। তাহলে দা আর্টিকেল এবং নাউনের মাঝে যে ফলিং আসলো, তার মানে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বুঝলাম? যে প্যাড এবং নাউনের মাঝে একটি শব্দ থাকলে সেটা কি হয়? কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর একটা বিষয় একটু খেয়াল করেন, যদি এই দুইটি শব্দ না থেকে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হলে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো শব্দ থাকে সেটা আবার কি হবে? অ্যাডভার্ব হিসেবে বসবে। ওকে, আমরা বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করি। এখানে দেখেন, all of the people at the conference are। এখানে প্রাইমারিতে আসা প্রশ্ন 2019 সালে আসছে এই প্রশ্নটি, তৃতীয় ধাপে। এখানে দেখেন পসেসিভের ব্যবহারটা আছে, ম্যাথমেটিক্স টিচার। ম্যাথমেটিক্স টিচার, যে ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত আছে সেখানে আবার অতিরিক্ত আমাদের পসেসিভ ইউজ করার, মানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করার কোনো যুক্তি নেই। দেখেন, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক কিন্তু শব্দটা না, ম্যাথমেটিক্স মানে কি? গণিত। তো তাহলে এখানে গণিতের টিচারেরা উপস্থিত সেটা বোঝানো হয়েছে। তো এখানে ম্যাথমেটিক্স এস আছে, এই জন্য অ্যাপোস্ট্রফি আর হবে না। এখানে ম্যাথমেটিক, এটা ভুল। আবার দেখেন, ম্যাথমেটিক্স দিয়ে এখানে আবার অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, এটাও ভুল। তাহলে আপনাকে দেখতে হবে মূল শব্দটা কি আসলে, মূল শব্দ কি, মূল শব্দটি আপনাকে খেয়াল করতে হবে, সে অনুযায়ী কিন্তু আপনাকে আনসার করতে হবে। অনেক সময় আপনি সরাসরি উত্তর যদি না পান, সেক্ষেত্রে অপশন টেস্ট করবেন, দেখবেন যে উত্তর পেয়ে যাবেন। তো এই দুটো কিন্তু ভুল। কেন ভুল আমি বললাম। তাহলে ক এবং গর মধ্যে পার্থক্য কি? দেখেন, এখানে আছে টিচার্স আর এখানে আছে টিচার। তার মানে এখানে গণিতের টিচারদের কথা বলা আছে, প্লুরাল ব্যবহার করা আছে, এই জন্য উত্তর কি হবে? আমাদের ক উত্তর রাইট হবে। ওকে, এরপরে আমরা দেখি যে হি স্লিপস আর সাউন্ড স্লিপ। এখানে সাউন্ড শব্দটি কি হিসাবে ব্যবহার করা হলো? একটু আগে আমরা বললাম যে প্যাড এবং নাউন, প্যাড এবং নাউনের মাঝে একটি শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়, সরি অ্যাডজেক্টিভ হয়। এখানে দেখেন দুই প্রাইমারিতে আসছে, 2019 সালে আসছে এবং 2009 সালে আসছে। এই প্রশ্নটি 19 সাল এবং 9 সালেও আসছে। তাহলে দেখেন,
প্যাড এবং প্রিপজিশনের মাঝে একটি শব্দ থাকলে অবশ্যই নাউন হয়, মানে অ্যাডজেক্টিভ হয়। প্যাড এবং নাউনের মাঝে একটি শব্দ থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হলো আর্টিকেল অর্থাৎ প্যাড, এবং স্লিপ হচ্ছে এই বাক্যের নাউন। তার মধ্যে যে সাউন্ড শব্দটি আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সঠিক উত্তর আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ। তাহলে অন্যান্য প্রশ্নগুলো কি হবে এখন দেখি। এখানে এই একটু আগে বলা হলো ফলিং, এখানে যেহেতু আর্টিকেল দেওয়া আছে এবং পরে নাউন আছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখেন, হি ওয়াজ রাদার আ ডিসএগ্রিয়েবল ম্যান, এখানে দেখেন আর্টিকেল এবং নাউন ব্যবহার করা আছে, তার মানে হলো মাঝে কি হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আবার দেখেন এখানে শ্যাডো, লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, এখানে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে ওয়াকিং আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে তার আগে কি আছে? আর্টিকেল আছে এবং পরে কি আছে? নাউন আছে, তাহলে ওয়াকিংটা এখানে কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। ওয়াকিংটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আবার দেখেন, হি ইজ আ নাইস ম্যান, এমনিতেই আমরা জানি নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, এমনিতে কি? নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার বাক্যের ব্যবহারে কি আছে? আর্টিকেল এবং নাউনের মাঝে আছে, তাহলে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর্টিকেল নাউনের মাঝে, প্রিপজিশন নাউনের মাঝে, পসেসিভ এবং নাউনের মাঝে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, প্রোনাউন কখন অ্যাডজেক্টিভ হয়? সহজ কথা, প্রোনাউনের পরে যদি নাউন হয় প্রোনাউনটি অ্যাডজেক্টিভ। কি বললাম? প্রোনাউনের পরে যদি নাউন বসে প্রোনাউনটি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন কিনা? আবার বলছি দেখেন, প্রোনাউন এবং নাউনের মাঝে, প্রোনাউনের পরে যদি আমরা নাউন পাই তাহলে প্রোনাউনটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে এভরি শব্দটা দেখেন প্রোনাউন, কিন্তু এখানে ম্যান শব্দটি নাউন, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অপশন গতে আপনি পাবেন কি পাবো আমরা? অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে নাউনের পূর্বে আসছে। অর্থাৎ কোন শব্দের পরে দেখবেন সাধারণত যে কোনো শব্দের পরে নাউন পাইলেই আপনি বুঝবেন তার মানে আগের শব্দটি কি হবে? অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। তাহলে এখানে দেখেন, আবার দেখেন, আর ইউ অ্যান আর্লি রাইজার, তুমি কি সকালে ওঠো? তুমি কি সকালের পাখি? তাহলে দেখেন এয়ান হচ্ছে আর্টিকেল এবং রাইজার যে ঘুম থেকে ওঠে তাকে বলা হচ্ছে নাউন, তাহলে এটা নাউন। এখানে চাওয়া হচ্ছে কি? আর্লি, তাহলে আর্লি শব্দটা কি এখানে হবে? অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আরো কিভাবে আমরা অ্যাডজেক্টিভ চিনবো এটা একটা আমরা দেখবো। অ্যাডজেক্টিভকে আরো কিভাবে আমরা শিখতে পারি, জানতে পারি, এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ চেনা যায়। কিভাবে চেনা যাবে? সাফিক্সের মাধ্যমে। সাফিক্স কি? শব্দের শেষে অতিরিক্ত যে জিনিসটা বসে এটা হচ্ছে সাফিক্স। যদি অতিরিক্ত শব্দ এসে, অতিরিক্ত কোনো কিছু এসে কোন শব্দের রূপটা পরিবর্তন হয়, অ্যাডজেক্টিভ থেকে নাউন হলো, নাউন থেকে ভার্ব হলো, এরকম বোঝায়, সেটাই হচ্ছে সাফিক্স। যেমন ন্যাশন, ন্যাশন শব্দটি নাউন, এর সাথে এ এল, তাহলে এ এল থাকলেও অ্যাডজেক্টিভ বসে, আই সি থাকলে অ্যাডজেক্টিভ হবে, ইডি থাকলে অ্যাডজেক্টিভ হবে, আই এস এস থাকলে অ্যাডজেক্টিভ হবে, আই এস টি আই সি থাকলে অ্যাডজেক্টিভ হবে, আই ভিই থাকলে অ্যাডজেক্টিভ হবে, আই সি এ এল থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এই সাফিক্স গুলো যখন আমরা বাক্যে পাবো, কোন শব্দে পাবো, তাহলে সেটা চোখ বন্ধ করে আমরা অ্যাডজেক্টিভ আনসার করব। আবার বলছি দেখেন, কোন শব্দের সাথে যদি আমরা পাই, শেষে যদি পাই এ এল, আই সি ই ডি, আই এস এইচ, আই এস টি আই সি, আই ভিই, এরপরে দেখেন আই সি এ এল, আই এ এন, শুধু এ এন, এল ওয়াই, এ মানে কি আছে? অ্যাবল আছে, ফুল আছে, লেস আছে, ইএন আছে, ও ইউএস আছে, এগুলো থাকলে কি হবে? অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। সেটা কেমন? দেখেন আমরা কি দেখলাম? ন্যাশন থেকে ন্যাশনাল, লিগ্যাল থেকে কি হলো? ল থেকে লিগ্যাল হলো, পলিটিক্যাল এ এল আছে, দেখেন তো, লিগ্যাল এ এল, সোশ্যাল। এরপরে দেখেন হিস্টোরিক, তারপরে কি আছে? ইকোনমিক, এনার্জেটিক, তারপরে কি দেখেন, এভাবে দেখতে পাবো আমরা যে কোন এই সাফিক্স গুলো যখন শব্দে পাবো তার মানে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ইডি থাকলে কি হবে? লার্নড, দেখেন ট্যালেন্টেড, এভাবেই পাবো আমরা। আই এস এস যদি থাকে কি কি আছে? চাইল্ডিশ, টার্কিশ,
এরপরে ISTIC যখন থাকবে তখন আমরা কি বলবো? ফ্যান্টাস্টিক। এটা অনেকবার প্রশ্ন আসছিল। অপটিমিস্টিক, আশাবাদী, ফ্যান্টাস্টিক, মজাদার, চমৎকার। এরপর দেখেন IV, অ্যাক্টিভ, অ্যাট্রাকটিভ, অথরিটেটিভ। স্পেলিং হিসেবে কিন্তু আসছিল 42তম BCS এ সম্ভবত কি 44। অথরিটেটিভ। ICAL, হিস্ট্রিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল বা পলিটিক্যাল, এভাবে পাবো। IAN বা শুধু AN, ইন্ডিয়ান, আমেরিকান। LY, আসলে LY থাকলে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে। এটা একটা বিষয় থাকে, মনে রাখবেন। সাধারণত নাউন প্লাস LY থাকলে হবে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস LY তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড নাউন, এর সাথে LY আমরা যুক্ত করলাম, ফ্রেন্ডলি। মাদার থেকে মাদারলি, নেম থেকে নেমলি। এরপরে হচ্ছে ফাদারলি, হোমলি। এরপরে কাওয়ার্ডলি, এটা কিন্তু 47 BCS এ আসছিল। কাওয়ার্ডলি একটা বাক্যের মধ্যে ব্যবহার করা ছিল, কাওয়ার্ডলি। অ্যাবল, ড্রিঙ্কেবল, মুভেবল, ডিসএগ্রিয়েবল প্রাইমারিতে আসা প্রশ্ন, ডিসএগ্রিয়েবল। ফুল, বিউটিফুল, অনেকবার প্রশ্ন আছে। হোয়াট ইজ দা অ্যাডজেক্টিভ অফ বিউটি? তার মানে কি? বিউটিফুল। হোপফুল, হেল্পফুল, ইউজফুল, লেস, ফেয়ারলেস, হেল্পলেস, ইউজলেস, অনেকবার প্রশ্ন আসছে। গোল্ডেন, উডেন, তারপরে ইনভিয়াস, স্টুডিয়াস, জয়াস, ডেঞ্জারাস। এই যদি আমরা সাফিক্স গুলো কোনো শব্দে পাই, সেই সাফিক্স গুলো শব্দে থাকা মানেই সেই শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই শব্দটি কি হিসেবে বসছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ক্লাস। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার সাথে থাকলেন। আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এই পর্যন্ত আমাদের ক্লাসের সমাপ্তি টানছি। কনজাংশনের ক্লাস আমরা পরে নেব, কারণ দীর্ঘক্ষণ ধরে ক্লাস হচ্ছে, আপনারাও হয়তোবা বোরিং ফিল করছেন। তো এভাবে সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।